হ্যালো বন্ধুরা, এই গল্পের সিজন 1 আগে আপলোড করা হয়েছে। আপনারা যারা শোনেননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই সিজন 1 শুনে আসবেন। এখন সিজন 2টা আপলোড করা হলো, অবশ্যই সম্পূর্ণ গল্পটা শুনবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। রাত প্রায় 2টা বাজে। শহরের একটা নির্জন রাস্তায় ইহান আর জিয়ান হাঁটছে। তাদের পরনে কালো জ্যাকেট, জিয়ানের হাতে একটা ব্যাগ, সেটাতে রয়েছে দেশি অস্ত্র। দুজনের মুখেই একটা অদ্ভুত শান্তভাব ফুটে উঠেছে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। দূর থেকে একটা কুকুরের ডাক শোনা যায়। ইহান থেমে যায়। সে আকাশের দিকে তাকালো। আকাশে তারা জ্বলজ্বল করছে। ইহান বলে, জিয়ান, তুই কি কখনো ভেবেছিস আমরা এই পথে হাঁটব, খুন করব, রক্ত দেখব, মানুষকে শেষ করে দেব? জিয়ান ইহানের পাশে এসে দাঁড়ায়। সে একটা সিগারেট ধরে। ধরতেই একটা টান দিয়ে বলে, না ভাই, কখনো ভাবিনি যখন একবেলা খাবারের জন্য দুজন মানুষের পা জড়িয়ে অবধি ধরেছি, বুকে কত লাথি খেয়েছি। কেন? এক মুঠোর খাবার আর একটু শান্তিতে বাঁচার জন্য। ছোট থেকেই শিখেছি বাঁচতে হলে টাকা, ক্ষমতায়, শক্তি পাওয়ার দরকার। বাদ দেবে সব। আমাদের জীবনটা তো এমনই। যখন তুই সাদ্দামের গোডাউন পুড়িয়ে দিলি, তখন থেকে আমি জানি আমরা এই পথেই যাব। এই পথে ফেরা বলে কিছু নেই। এখন শুধু সামনে এগিয়ে যেতে হবে, তা সে যা কিছু হোক। ইহান মুচকি হেসে মাথা নাড়ে। তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি খেলে যায়। সে জিয়ানের কাঁধে হাত রেখে বলে, এই পথে একবার আসলে আর ফেরা বলে কিছু নেই। আমরা যা শুরু করেছি তা শেষ করতে হবে। সাদ্দাম আর মাসুদকে আমি শেষ না করে ছাড়ব না। তারা এই শহরের মানুষদের শোষণ করেছে। তারাই মাফিয়া জগতের এখন হেড। তাই রাফিয়ান জগতের রাজা হতে হলে আগের সব রাজাদের হারাতে হবে, না হলে কখনো রাজা হওয়া যাবে না। তাছাড়া গরিবদের পাশেও দাঁড়াবো। আমি চাই না আমাদের মতো কেউ ছোট থেকেই তৈরি হোক। জিয়ান হাসে। তার হাসিতে একটা অন্ধকার ছায়া নেমে আসে। সে হাসি থামিয়ে বলে, তুই সত্যি অদ্ভুত ভাই। মাফিয়া হয়েও তুই মানুষের কথা ভাবিস। কিন্তু ঠিক আছে, আমি তোর সাথে আছি। যেখানে তুই যাবি আমি সেখানে যাব, সব সময় থাকবো। দুজন হাঁটতে শুরু করে। তারা একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। বিল্ডিংটা অনেক দিন ব্যবহার হয় না। ইহান তার ফোন বের করে। সে একটা নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ পর একজন লোক বিল্ডিংয়ের ভেতর থেকে বের হয়। লোকটার মুখে একটা ভয়ত ভাব। সে ইহানের কাছে এসে দাঁড়ায়। তারপর বলে, আপনি আপনি কি ইহান? হ্যাঁ, তুই হালিম, করিমের ডান হাত। হালিম মাথা নাড়ে। তার শরীর কাঁপছে। ইহান তার দিকে ঠান্ডা চোখে তাকায়। তারপর মুচকি হেসে বলে, শোন হালিম, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই আমার সাথে কাজ করবি। করিম মরে গেছে, এখন তার সব ব্যবসা আমার হাতে। তুই যদি আমাদের সাথে থাকিস তাহলে তুই বেঁচে থাকবি, না হলে তোর পরিণতি করিমের মতোই হবে। তুই কি করবি বল? হালিম ভয়ে কাঁপতে থাকে। সে ইহানের চোখের দিকে তাকায়। সেই চোখে একটা ভয়ঙ্কর অন্ধকার দেখতে পায়। আমি আমি আপনার সাথে থাকবো। আমি সব কিছুই করব, শুধু আমাকে মারবেন না। ইহান হাসে। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। সে বলে, ভালো, তুই বুদ্ধিমানের কাজ করেছিস। এখন তোর কাজ হলো করিমের সব ব্যবসা আমার নামে চালানো। আমি তোকে নির্দেশ দেব, তুই সেটা পালন করবি। যদি তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করিস তাহলে মনে রাখিস তোর পরিবারও তোর সাথে শেষ হয়ে যাবে, বুঝেছিস? আমি শত্রুকে পছন্দ করলেও বিশ্বাসঘাতককে পছন্দ করি না। হালিম দ্রুত মাথা নাড়ে। ইহান তার কাঁধে হাত রাখে। জিয়ান বলে, তুই এখন আমাদের লোক। আমরা আমাদের লোকদের সবসময় ভালো রাখি। তুইও ভালো থাকবি, সব সুযোগ সুবিধা পাবি। কিন্তু আমাদের সাথে কোনো ফাঁকি চলবে না। এখন যা, তোর কাজ শুরু কর। আমরা তোর সাথে শিগগিরই যোগাযোগ করব। আর শোন, সাদ্দামের দুর্বলতা কি সেটা দ্রুত খুঁজে বের করার জন্য লোক সেট করে রাখ।
হালিম দ্রুত সেখান থেকে চলে যায়। ইহান আর জিয়ান সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে। জিয়ান বলে, ভাই, তুই করিমের ব্যবসা নিয়ে নিলি। এখন আমাদের হাতে ড্রাগের একটা বড় সাপ্লাই লাইন আছে। এটা দিয়ে আমরা অনেক টাকা কামাতে পারবো। ইহান মাথা নাড়ে, একটা সিগারেট ধরিয়ে ইহানকে বলে, না জিয়ান, আমরা ড্রাগ বিক্রি করব না। আমি ড্রাগসের ব্যবসা বন্ধ করে দেব। আমরা শুধু এই লাইনটা ব্যবহার করব সাদ্দাম আর মাসুদের বিরুদ্ধে। আমরা তাদের ব্যবসায় আঘাত করব। আমরা তাদের টাকার উৎস বন্ধ করে দেব। তাহলে তারা দুর্বল হয়ে যাবে। এখান থেকে আমরা টাকা নিব না। কিন্তু ভাই, আমাদের তো টাকা লাগবে। টাকা ছাড়া আমরা কিভাবে বড় হব? কিভাবে আমরা আমাদের গ্যাং বড় করব? টাকার জন্য তো সব করছি, তাই না? ইহান সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে জিয়ানের দিকে তাকায়। তারপর বলে, চিন্তা করিস না, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা সাদ্দামের ব্যবসা থেকে টাকা নেব। তার যত ব্যবসা আছে আমরা সেখান থেকে টাকা নেব। আমরা তার ব্যবসার উপর আক্রমণ চালিয়ে যাব। একদিন সে এত দুর্বল হয়ে যাবে যে নিজেই শেষ হয়ে যাবে। টাকা তার থেকেই নেব। জিয়ান এবার হাসে। সে ইহানের কথাই একটা গভীর পরিকল্পনা দেখতে পায়। তারপর বলে, তুই সত্যি মাস্টার মাইন্ড ভাই। তোর পরিকল্পনা শুনে আমি অবাক হয়ে যাই। চল, এখন আমরা বাসায় যাই। অনেক রাত হয়ে গেছে। দুজন সেখান থেকে চলে যায়। চাঁদার ল্যাম্পপোস্টের আলোতে রাস্তায় তাদের ছায়া লম্বা হয়ে পড়ে। তারা যেন দুটো শিকারী, যারা তাদের শিকারের জন্য অপেক্ষা করছে। পরের দিন সকাল, ভার্সিটিতে একটা নতুন দিন শুরু হয়। ছেলেমেয়েরা ক্লাসে যাচ্ছে। ইদি তার বন্ধুদের সাথে হাঁটছে। হঠাৎ সে ইহানকে দেখতে পায়। ইহান একা একা হাঁটছে, তার মুখে কোনো ভাব নেই। ইদি তার দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে যায় কিভাবে ইহান তাকে মেহেরের হাত থেকে বাঁচিয়েছিল। তার মনে হয় ইহান আসলে খারাপ না, কিন্তু তার চোখে যে অন্ধকার সেটা ইদিকে ভয় পাইয়ে দেয়। ইদির বন্ধু তাকে ডাকে। ইদি, তুই কি ভাবছিস রে ইহানের দিকে তাকিয়ে? চল ক্লাসে যাই। তো মিহিরকে দেখছি না আজকাল, তাই না? চলো। ইদি মাথা নাড়ে। সে তার বন্ধুদের সাথে ক্লাসে যায়, কিন্তু তার মন ইহানের কথাই পড়ে থাকে। ক্লাস শেষ হওয়ার পর ইহান লাইব্রেরিতে যায়। সে একা বসে একটা বই পড়ছে। এমন সময় কেউ একজন তার পাশে এসে বসে। ইহান তাকায়। সে দেখে যারা বসেছে। যারা তার দিকে তাকিয়ে হাসি। হাই, তুমি ইহান, তাই না? ইহান কোনো উত্তর দেয় না। সে আবার বই পড়তে শুরু করে। যারা একটু বিরক্ত হয়। আরে, আমি তোমার সাথে কথা বলছি, দাও তো। তুমি কি চাও? যারা একটু অবাক হয়। সে আশা করেনি ইহান এত রুক্ষ হবে। সে বলে, আমি আমি তোমার বন্ধুর ব্যাপারে খোঁজ নিতে চাই। ব্যাটা আমাকে অপমান করে। ওর নাম্বার লাগবে আমার। ওর সাথে কথা বলতে চাই। ওই দিন তোমার বন্ধু জিয়ান আমাকে যেভাবে বলেছিল সেটা আমার ভালো লাগেনি। আমি চাই তুমি তাকে বলো যে সে যেন আমার সাথে ভালো ব্যবহার করে। ইহান মাথা নাড়ে। সে মুচকি একটা হাসি দেয়। তারপর বলে, জিয়ান তোমাকে যা বলেছে সেটা সত্যি। তুমি যদি এভাবে পোশাক পরো তাহলে মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলবেই। এটা তোমার দায়িত্ব নিজেকে সম্মান দেওয়ার। এখন তুমি আমার কাছে যা বলতে এসেছো সেটা বলেছ। এখন যাও, আমার কাজ আছে। ইহানের কথাতে যারা রেগে যায়। তার মুখ লাল হয়ে গেছে রাগে। সে কটমট করে বলে, তোমরা নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি কে আমাকে এভাবে বলার? তুমি জানো আমার বাবা কে? ইহান উঠে দাঁড়ায়। সে যারার দিকে তাকায়। তার চোখে একটা ভয়ঙ্কর ভাব। সে যারার দিকে তাকিয়ে বলে, তোমার বাবা কে? তার নাম কি? সে কি করে? সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তুমি যদি তোমার বাবার নাম ব্যবহার করে মানুষকে ভয় দেখাতে চাও তাহলে তুমি আসলে কিছুই না। নিজের পরিচয় দিতে শেখো, না হলে জীবনে কখনো সম্মান পাবে না। আর পারলে নিজেকে সংযত রেখে চলো। এতে তোমারই ভালো। কারণ যে ছেলে তোমাকে চড় মারবে সেই ছেলেই একদিন তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। ঘুরে তাকায় যারা, দেখে পিছন থেকে জিয়ান কথাটা বলে। যারা আরও রেগে যায়। ইহান তার বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। যারা স্থির হয়ে বসে থাকে। তার চোখে রাগ আর অপমান এসে জমা হয়েছে। সে কখনো এভাবে কারোর সাথে কথা বলেনি। সে কখনো কারোর কাছে এভাবে অপমানিত হয়নি। তার মনে একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সন্ধ্যা হয়েছে। জিয়ান একা একা শহরের একটা পার্কে বসে আছে।
সে চিন্তিত বেশ। তার মনে হচ্ছে ইহান অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে ইহান সব কিছু নিয়ন্ত্রণ করছে। জিয়ান চাই সেও সমান ক্ষমতা পাক। সে চাই সেও একজন বড় মাফিয়া হোক। এমন সময় একজন লোক তার কাছে আসে। লোকটা মাঝবয়সী, তার পরনে ছোট। সে জিয়ানের পাশে বসে। জিয়ান প্রথমে ভাবে সাধারণ লোক। তুমি জিয়ান? জিয়ান চমকে সতর্ক হয়ে যায়। সে লোকটার দিকে তাকায়। হ্যাঁ, আপনি কে? লোকটা হেলান দিয়ে বসে, তারপর শুকনো একটা হাসি দিয়ে বলে, আমার নাম তোমার জানার দরকার নেই। আমি এসেছি তোমায় একটা প্রস্তাব দিতে। তুমি কি বড় হতে চাও? তুমি কি ক্ষমতা চাও? জিয়ান অবাক হয়। তার মনে কি চলছে লোকটা জানলো কিভাবে? জিয়ান বলে, আপনি কি বলছেন? পরিচয় দিন আগে আপনার। লোকটা তার পকেট থেকে একটা খাম বের করে। সে খামটা জিয়ানের হাতে দেয়, তারপর বলে, এই খামে একটা ঠিকানা আছে, সব বিষয় বলা আছে। তুমি সেখানে যেও কোনো এক সময়। সেখানে এমন মানুষের সাথে তোমার দেখা হয়ে যাবে, তোমাকে সত্যিকারের ক্ষমতা দিতে পারবে। তোমার বন্ধু ইহান তোমাকে কখনো সমান মনে করবে না। সে তোমাকে সবসময় তার ছায়ার মতন ব্যবহার করবে। কিন্তু তুমি যদি চাও, তুমি নিজেই একজন রাজা হতে পারো। ভেবে দেখো। তবে আরেকটা পথ বলি, তোমার চোখের সামনে যারা আছে, মাসুদের মেয়ে, তুমি চাইলে তাকে ব্যবহার করতে পারো। বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি। হ্যাঁ, চলো আজ উঠি। লোকটা কথাটা বলেই উঠে চলে যায়। জিয়ান খামটা হাতে নিয়ে বসে থাকে। তার মনে একটা দ্বন্দ্ব শুরু হয়। একদিকে ইহান, যে তার সবচেয়ে কাছের বন্ধু, অন্যদিকে ক্ষমতার লোভ। জিয়ান জানে না সে কি করবে। সে খামের থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। ততক্ষণে লোকটা অনেকটা দূরে চলে গেছে। কিন্তু কে সে? মুখে এত বড় দাড়ি কেন? রাতে ইহান তার ঘরে একা বসে আছে। সে তার কম্পিউটারে কিছু কাজ করছে। হঠাৎ তার ফোনটা বাজতে শুরু করে। সে ফোন তোলে। ওপাশ থেকে খালিদের গলা আসে, ইহান, তোমার সাবধান হওয়া উচিত। সাদ্দাম তোমাকে খুঁজছে। সে তোমার দুর্বল জায়গা খুঁজে বের করার চেষ্টা করছে। সে তোমার পরিবার, তোমার বন্ধু এসব খুঁজে বেড়াচ্ছে। তোমার তো পরিবার নেই। তবে জিয়ানকে মরতে হবে, মানে মারতে পারে সে। আর যদি কাছে কেউ থাকে, সাবধান। সবাইকে টার্গেট করতে পারে। সাবধানে থেকো। ইহান কিছুটা সময় ফোন কানে ধরে চুপ করে থাকে। তারপর সে বলে, আমি সাবধান আছি, আর আমার কোনো দুর্বল জায়গা নেই। আমার কাছে কিছুই হারানোর মতো নেই, শুধু আছে জেতার জেদ। সাদ্দাম যদি মনে করে সে আমাকে শেষ করতে পারবে, তাহলে সে ভুল করছে। আমি তার জন্য অপেক্ষা করছি। আমি তাকে শেষ করে দেব। এটা আমার প্রতিজ্ঞা। জিয়ানের কথা ভাবতে হবে না। সে আমার থেকেও ভয়ঙ্কর। ও জানে কিভাবে সাবধানে থাকতে হবে। ইয়ান ফোনটা কেটে দেয়। সে উঠে আসে জানালার কাছে। জানালা দিয়ে বাইরে তাকায় সে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ইহান জানে প্রকৃতিতে একটা ঝড় আসছে। শহরে আসবে কোনো ঝড়। একটা রক্তাক্ত যুদ্ধ শুরু হতে চলেছে। এই যুদ্ধে হয় সে জিতবে, না হলে মরবে। কিন্তু সে পিছিয়ে আসবে না। তার চোখে একটা ভয়ঙ্কর দৃঢ়তা দেখা যায়। সে হাসতে থাকে। তারপর পরদিন সকাল হয়। ভার্সিটির ক্যান্টিনে জিয়ান একা বসে চা খাচ্ছে। তার মুখে একটা গভীর চিন্তার ছায়া। গতকাল যে লোকটা তাকে খাম দিয়েছিল, সেই খামটা এখনও তার পকেটে আছে। সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে। তার মন বলছে ইহানের সাথে থাকতে, কিন্তু তার মনে একটা অংশ ক্ষমতার জন্য লালায়িত। এমন সময় একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। জিয়ান তাকায় সেদিকে। সে দেখে যারা দাঁড়িয়ে আছে, যার মুখে একটা রহস্যময় হাসি। হ্যালো জিয়ান, কি ভাবছো? জিয়ান ভুরু কুঁচকে তাকায়। সে যারাকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়। বড়লোক বাপের অহংকারী মেয়ে হুট করে এভাবে কথা বলছে কেন? কিছু না। তুমি এখানে কি চাও? যারা তার পাশে বসে। আজ তার পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ। তার চুল বাঁধা। তাকে আজ অনেক ভিন্ন দেখাচ্ছে। আমি তোমার সাথে কথা বলতে চাই। ওদিন তুমি আমাকে যা বলেছিলে, প্রথম আমার খুব রাগ হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখলাম তুমি ঠিকই বলেছিলে। আমি ভুল করেছিলাম। আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। জিয়ান অবাক হয়। সে আশা করেনি যারা এভাবে মাপ চাইবে। সে যারার দিকে তাকায়, তার চোখে একটা আন্তরিকতা দেখতে পায়। জিয়ান বলে, তুমি মাফ চাইছো? তুমি তো আমাকে
দেখি রেগে যাবার কথা। যারা হাসে তার হাসিতে একটা মিষ্টতা আছে। সে বলে, হ্যাঁ, আমি রেগে গিয়েছিলাম প্রথমে, কিন্তু আমি বুঝলাম তুমি আসলে আমার ভালোর জন্য বলেছিলে। আমি চাই তোমার সাথে আমার বন্ধুত্ব হোক। তুমি রাজি আছো? জিয়ান একটু ভাবে, তারপর সে মাথা নাড়ে। ঠিক আছে, আমরা বন্ধু হতে পারি, কিন্তু তোমাকে একটা কথা বলি, আমি আর আমার বন্ধু ইহান আমরা খুব সাধারণ ছেলে না। তুমি যদি আমাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমাকে অনেক কিছু মেনে নিতে হবে, বা তোমার হয়তো বিপদও হতে পারে, কারণ আমরা বখাটে। কে কখন এসে পিটাতে পারে কোনো গ্যারান্টি নেই। যারা তার দিকে তাকায় তার চোখে একটা কৌতূহল জমা হয়। তোমরা আসলে কেমন? আমি শুনেছি তোমরা বকাটে, কিন্তু আমার মনে হয় তোমরা অন্যরকম। তবে এসবের সমস্যা নেই আমার। জিয়ান একটু হাসে, একটা তিক্ত হাসি দেয়। হাসি থামিয়ে চাই চুমুক দিয়ে বলে, আমরা যা তা তুমি সময়ের সাথে সাথে জানতে পারবে। এখন শুধু এতটুকু জেনে রাখো যে আমরা সাধারণ ভার্সিটির ছেলে, আর আমাদের একটা বখাটিময় জগৎ আছে, একটা অন্ধকার জগৎও বলা যায়। যারা আরো কাছে আসে তার চোখে একটা রহস্যময় আগ্রহ দেখা যায়। আমার সেই অন্ধ জগতের সম্পর্কে জানার ইচ্ছে নেই। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি বুঝতে চাই তুমি কেমন। জিয়ান তার দিকে তাকায়। সে বুঝতে পারে না যারা সত্যি বলছে নাকি তার কোনো উদ্দেশ্য আছে, কিন্তু যারা চোখের দিকে তাকিয়ে তার মনে হয় যারা সত্যি বলছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তুমি আমার সাথে থাকতে পারো, কিন্তু মনে রাখো বিপদ হলে সামলাতে হবে তোমায়। মেয়ের না তোমার ভাই, যদিও বিপদ তোমার হবে না, তবুও অনেক প্যারা আছে। আমি প্রস্তুত আছি। আমি ভয় পাই না। জিয়ান উঠে দাঁড়ায়। সে যারার দিকে তাকায়, তারপর বলে, ঠিক আছে, আজ রাতে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে তুমি আমাদের সত্যিকারের চেহারা দেখতে পারবে। তুমি কি আসবে? হ্যাঁ, আমি আসবো। তুমি শুধু বলো কখন আর কোথায়। জিয়ান তার ফোন নাম্বার নেয়। তারপর সে ক্যান্টিন থেকে বের হয়ে যায়। যারা বসে থাকে তার মুখে একটা রহস্যময় হাসি। সে জানে তার পরিকল্পনা কাজ করছে। সে ফোন করে একজনকে মেসেজ করে, তারপর মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আর জিয়ান ভাবে, যারা তুমি অতি চালাক। ওই লোকটা তোমার কথা বলেছিল যে তোমাকে পটাতে পারলে অনেক লাভ, তাই তোমাকে এক কথাই সাথে থাকতে বললাম। বিকেল হয়েছে। ইহান লাইব্রেরিতে বসে আছে। সে একটা বই পড়ছে। হঠাৎ কেউ তার পাশে এসে বসে। ইহান তাকায়। সে দেখে ইধি বসেছে। ইধি তার দিকে তাকিয়ে হাসে, একটা লাজুক হাসি দেয়। তুমি তুমি এখানে একা বসে আছো? ইহান মাথা নাড়ে। সে ইধির দিকে তাকায়। তার চোখে একটা নরম ভাব আসে। ইধির সামনে ইহান অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আমি একা থাকতে পছন্দ করি। তুমি কেমন আছো? ওই দিনের পর মেহের তোমাকে কখনো বিরক্ত করেনি তো? ইধি মাথা নাড়ে। তার চোখে একটা কৃতজ্ঞতা প্রকাশ পায়। না, সে আমাকে আর কিচ্ছু বলেনি। তুমি আমাকে বাঁচিয়েছিলে, বুঝেছি আমি। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি না থাকলে আমার জানি কি হতো। ইহান হাসে, একটা সত্যিকারের হাসি ফুটে ওঠে গালে। এই হাসি শুধু ইধির জন্যই। তুমি আমাকে ধন্যবাদ দিও না। আমি শুধু যা ঠিক মনে করেছি তাই করেছি। মেহের একটা খারাপ ছেলে। সে মেয়েদের সম্মান করে না। তাকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। ইদি তার দিকে তাকাই। তার চোখে একটা ইহানের প্রতি কৌতূহল জন্ম নেয়। তুমি আসলে কেমন মানুষ ইহান? সবাই বলে তুমি বখাটে, তুমি খারাপ ছেলে, কিন্তু আমি তোমার চোখে অন্য কিছু দেখি। আমি দেখি একটা ব্যথা, একটা অন্ধকার লুকিয়ে আছে। তুমি কি আমাকে বলবে তুমি আসলেই কে? ইহান চুপ করে থাকে। সে জানে না সে ইদিকে কি বলবে। সে জানে ইদি একটা সহজ সরল মেয়ে। সে জানে ইদি তার সত্যিকারের চেহারা দেখলে ভয় পাবে, কিন্তু ইদির চোখের দিকে তাকিয়ে সে মিথ্যা বলতে পারে না। ইধি, আমি একজন সাধারণ মানুষ না। আমার জীবনে অনেক অন্ধকার আছে। আমি এমন কিছু কাজ করি যা তুমি কখনো বুঝতে পারবে না। আমি এমন একটা পথে হাঁটছি যেখানে শুধু রক্ত আর মৃত্যু আছে। তুমি যদি আমার কাছে থাকো তাহলে তুমিও বিপদে পড়বে। তাই তোমার উচিত আমার থেকে দূরে থাকা। ইদি তার হাত ধরে। তার স্পর্শে ইহান চমকে যায়। আমি তোমার থেকে দূরে থাকতে চাই না ইহান। আমি জানি না তুমি কি করো, আমি জানি না তোমার জীবনে কি আছে, কিন্তু আমি জানি তুমি একটা ভালো মানুষ। তোমার চোখে আমি সেটা দেখেছি।
তুমি যদি অন্ধকারে হাঁটো তাহলে আমি তোমার জন্য একটা আলো হতে চাই। আমি তোমাকে সেই অন্ধকার থেকে বের করে আনতে চাই ইহান, বের করে আনতে চাই। ইহান তার দিকে তাকায়। তার চোখে একটা ব্যথা ফুটে ওঠে। সে জানে ইতি তাকে ভালোবাসে, সে জানে ইতি তাকে বাঁচাতে চায়, কিন্তু সে এটাও জানে যে সে এত গভীরে চলে গেছে যে ফিরে আসার কোনো পথ নেই। ইধি, তুমি আমাকে বাঁচাতে পারবে না। আমি এত দূরে চলে গেছি যে আর ফিরে আসা সম্ভব না। তাছাড়া আমি ফিরতেও চাই না, কিন্তু তোমার জন্য আমার মনে একটা জায়গা থাকবে। তুমি আমার জীবনের একমাত্র আলো। তুমি দূর থেকে আমার জন্য প্রার্থনা করো, হয়তো একদিন আমি ফিরে আসতে পারবো। ইহান উঠে দাঁড়ায়। সে ইদের মাথায় হাত রাখে। তারপর সে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। ইদি বসে থাকে। তার চোখে পানি এসে যায়। সে বুঝতে পারে ইহান তাকেও ভালোবাসে, কিন্তু ইহান তার জন্য সেই অন্ধকার পথ ছাড়তে পারবে না। রাত 10টা বাজে। যেন একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে আছে। তার পাশে যারা দাঁড়িয়ে আছে, যার পরনে কালো জিন্স আর কালো জ্যাকেট। তার চোখে একটা উত্তেজনা কাজ করছে। এটা কোন জায়গা? এখানে আমরা কেন এসেছি? জিয়ান বিল্ডিংয়ের দিকে তাকায়। একটা বড় বিল্ডিং দেখতে পায়। এই জায়গাটা আমাদের একটা গোপন ঠিকানা। এখানে আমরা আমাদের লোকদের সাথে মিটিং করি। আজ তুমি দেখবে আমরা আসলে কি করি। কিন্তু মনে রেখো, তুমি যা দেখবে তা তুমি কাউকে বলতে পারবে না, বুঝেছো? যারা মাথা নাড়ে তারা বিল্ডিংয়ের ভিতরে ঢোকে। ভিতরে অন্ধকার। জিয়ান একটা টর্চ জ্বালায়। তারা একটা সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে একটা বড় হল। হলের মাঝখানে একটা টেবিল রাখা। টেবিলের চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের মুখে মুখোশ পরা, যারা ভয় পায়। সে জিয়ানের হাত শক্ত করে ধরে। জিয়ান সবার দিকে তাকায়, তারপর বলে, তোমরা সব এসেছো? ভালো। আজ আমাদের একটা বড় কাজ আছে। সাদ্দামের একটা মাদকের চালান আসবে আজ রাতে। আমরা সেই চালান লুট করব। এটা হবে সাদ্দামের জন্য একটা বড় ধাক্কা। তোমরা সবাই প্রস্তুত তো? সবাই মাথা নাড়ে। যারা অবাক হয়, সে বুঝতে পারে জিয়ান একটা মাফিয়া গ্যাং চালায়। সে ভয় পায়, কিন্তু সাথে সাথে তার মনে একটা উত্তেজনা আসে। হঠাৎ একটা দরজা খুলে যায়। ইহান ভিতরে ঢোকে। তার পরনে কালো পোশাক, তার চোখে একটা ঠান্ডা দৃষ্টি। সে যারাকে দেখে থমকে যায়। জিয়ান, তুই তাকে এখানে এনেছিস? তুই জানিস না? তুই জানিস না এটা সিক্রেট এরিয়া? কোনো মেয়ে গ্যাং ছাড়া এখানে আসে না। আমাকে তুই জানাতে পারতি। জিয়ান ঘাবড়ে যায়। ইহানকে সে কিছুই বলেনি। সে তাড়াতাড়ি বলে, ভাই, সে আমার বন্ধু। সে আমাদের সাথে থাকতে চায়। আমি ভেবেছিলাম। ইহান তার কথার মাঝখানে বলে, তুই ভেবেছিস তুই আমাকে না জিজ্ঞেস করেই একজন বাইরের মানুষকে এখানে নিয়ে আসবি? তুই কি পাগল হয়ে গেছিস? সে যদি আমাদের সম্পর্কে কাউকে বলে, সে যদি পুলিশে খবর দেয়। যার সামনে এগিয়ে আসে। তার চোখে একটা সাহস দেখা যায়। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাদের সাহায্য করতে চাই। আমি শক্তিশালী। আমি তোমাদের কাজে লাগতে পারবো। ইয়ান তার দিকে তাকায়। তার চোখে একটা সন্দেহ কাজ করে। তুমি মাসুদের মেয়ে, তুমি কেন আমাদের সাথে থাকতে চাও? যার একটু থেমে যায়। সে জানে তার আসল পরিচয় দিলে সমস্যা হবে। সে বলে, আমি মাসুদের মেয়ে, কিন্তু বাবার অপরাধের দিনে দিনে বেড়েই চলেছে। আমি তাকে ঘৃণা করি। আমি একজন সাধারণ মেয়ে হতে চাই। আমি ভার্সিটিতে পড়ি। আমি তোমাদের সাথে থাকতে চাই কারণ আমি এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। আমি তোমাদের মতো শক্তিশালী হতে চাই। ইয়ান তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না যারা সত্যি বলছে নাকি মিথ্যা, কিন্তু তার চোখে একটা দৃঢ়তা দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকতে পারো, কিন্তু মনে রেখো এই পথে কোনো ফেরা নেই। তুমি যদি একবার এই গ্যাংয়ে ঢোকো তাহলে তুমি কখনো বের হতে পারবে না। তুমি যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে তুমি মরবে, বুঝেছো? যারা মাথা নাড়ে। ঠিক আছে, এখন আমরা আমাদের কাজে মনোযোগ দেই। সাদ্দামের চালান আসবে রাত 12টার সময়। আমরা তার আগেই সেই জায়গায় পৌঁছাবো। আমরা সেখানে একটা ফাঁদ পাতব। যখন তারা আসবে তখন আমরা তাদের উপর আক্রমণ করব। কিন্তু মনে রেখো, আমরা কাউকেই মারব না। আমরা শুধু চালানটা নেব, কোনো খুন হবে না, বুঝেছো? তারা সবাই প্রস্তুত হয়। ইয়ান একটা ব্যাগ থেকে কয়েকটা বন্দুক বের করে। সে সবাইকে বন্দুক দেয়। যারও একটা বন্দুক নেয়। সে বন্দুকটা হাতে নিয়ে অবাক হয়। সে কখনো বন্দুক ধরেনি। ইহান তার দিকে তাকায়। তুমি বন্দুক চালাতে জানো?
যারা মাথা নাড়ে, একটা মিথ্যা মাথা নাড়ানো ইহান বুঝতে পারে। সে যারা কাছে যায় সে তার হাত ধরে বন্দুক ধরার সঠিক পদ্ধতি শেখায়। দেখো, এভাবে ধরতে হয় এবং এভাবে ট্রিগার টানতে হয়, কিন্তু মনে রেখো বন্দুক শুধু শেষ মুহূর্ত ব্যবহার করবে। যতটা সম্ভব বন্দুক ব্যবহার এড়িয়ে যাবে, বুঝেছ? যারা মাথা নাড়ে ইহানের স্পর্শে তার গায়ে একটা শিহরণ জাগে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। তারা সবে বিল্ডিং থেকে বের হয়। তারা কয়েকটা গাড়িতে ওঠে, গাড়িগুলো রাস্তায় ছুটে যায়। রাত 12টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি। একটা নির্জন গোডাউনের সামনে ইহান আর তার দল লুকিয়ে আছে। চারপাশে অন্ধকার, শুধু দূরে কয়েকটা স্ট্রিট লাইট জ্বলছে। ইহান তার ওয়াকি টকিতে বলে, সবাই নিজের নিজের জায়গায় আছে তো? যখন গাড়ি আসবে তখন আমি সিগন্যাল দেব, তারপর আমরা সবাই একসাথে আক্রমণ করব। কোনো ভুল যেন না হয়। সবাই নিশ্চুপ হয়ে অপেক্ষা করে। হঠাৎ দূর থেকে একটা গাড়ির হেডলাইট দেখা যায়। গাড়িটা দ্রুত এগিয়ে আসে। গাড়িটা গোডাউনের সামনে থামে। গাড়ি থেকে কয়েকজন লোক নামে, তাদের হাতে বন্দুক। তারা সাবধানে চারপাশে তাকায়। তারপর তারা গাড়ির পিছন থেকে কয়েকটা বড় বাক্স বের করতে শুরু করে। ইহান সিগন্যাল দেয়। হঠাৎ চারপাশ থেকে ইহানের লোকেরা বের হয়ে আসে। তারা সাদ্দামের লোকেদের ঘিরে ফেলে। সাদ্দামের লোকেরা চমকে যায়। তারা বন্দুক তোলে, কিন্তু ইহানের লোকেরা আগেই তাদের লক্ষ্য করে ফেলেছে। বন্দুক নামাও, না হলে গুলি করব। ইহান সামনে এগিয়ে আসে। তার হাতে বন্দুক, তার মুখে মুখোশ পরা। সাদ্দামের লোকেরা ভয় পায়। তারা ধীরে ধীরে বন্দুক নামায়। ইহান তার লোকেদের ইশারা করে। তারা সাদ্দামের লোকেদের বন্দুক কেড়ে নেয়। তারপর তারা বাক্সগুলো তাদের গাড়িতে তোলে। সব কিছু মাত্র 5 মিনিটে শেষ হয়ে যায়। ইহান সাদ্দামের লোকেদের দিকে তাকায়। সাদ্দামকে বলবি ইহান আর জিয়ান তার চালান কেড়ে নিয়েছে, আর বলবি এটা শুধু শুরু, আরও অনেক কিছুই বাকি আছে। সে যদি বুদ্ধিমান হয় তাহলে সে এই শহর ছেড়ে চলে যাবে, না হলে আমি তাকে শেষ করে দেব। ইহান তার দলবল দ্রুত সেখান থেকে চলে যায়। সাদ্দামের লোকেরা গাড়িতে থাকে। তারা কিছু করতে পারেনি। তারা জানে সাদ্দাম এটা শুনলে রেগে যাবে। পরের দিন সকাল, সাদ্দাম তার অফিসে বসে আছে। সাদ্দাম রেগে টেবিলে মুষ্টি মারছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার লোকেরা, সবাই মাথা নিচু। তোরা এতগুলো লোক কিছুই করতে পারিসনি? তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিস কিভাবে ওরা আমার চালান নিয়ে গেল? তোদের হাতে বন্দুক ছিল না? আরে এই তোদের হাতে বন্দুক ছিল না? তোরা কি মেয়ে হয়ে গেছিস? সাদ্দামের গলার স্বর এতটাই কর্কশ যে সে পুরো রুম কেঁপে ওঠে। তার চোখ লাল হয়ে আছে, তার শরীর ক্রোধে কাঁপছে। কুদ্দুস নামের লোক সামনে এগিয়ে আসে। তার মুখে ভয় কাজ করছে। বস, ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাদের বন্দুক কেড়ে নিয়েছিল। ওরা অনেক সংখ্যায় কম ছিল, আর ওদের লিডার ইহান, সে বলেছে এটা শুধু শুরু, আরও অনেক কিছু বাকি আছে। সাদ্দাম টেবিলের উপর রাখা একটা গ্লাস তুলে দেওয়ালে ছুঁড়ে মারে। গ্লাসটা ভেঙে চারপাশে ছড়িয়ে পড়ে। সবাই থমকে যায়। ইহান, 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 এই নামটা আমার কানে শুনলেই আমার রক্ত টক্সিন হয়ে যায়। এই ছেলে আমার জীবনে একটা বিষ হয়ে ঢুকেছে। আমি তাকে শেষ না করে শান্তি পাবো না। তোরা সবাই বের হয়ে এখান থেকে বেরো। আমাকে একা থাকতে দে। বেরো বেরো। সবাই চলে যায়। তারপর সাদ্দামের কথা শুনে সবাই দ্রুত রুম থেকে বের হয়ে যায়। সাদ্দাম একা বসে থাকে। সে তার চুলহীন মাথায় হাত বুলিয়ে ভাবতে থাকে। সে জানে ইহান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। ইহান বুদ্ধিমান, সাহসী এবং নির্মম ও নির্দয়। তাকে শেষ করতে হলে একটা পরিপূর্ণ পরিকল্পনা লাগবে। হঠাৎ তার মোবাইল বাজে। সে ফোন তোলে। ও পাশ থেকে এমপি মাসুদের গলা আসে। সাদ্দাম, আমি শুনেছি তোমার আরেকটা চালান লুট হয়ে গেছে। এটা কি হচ্ছে? তুমি কি আর নিয়ন্ত্রণে নেই? আমার মনে হচ্ছে তোমার সময় শেষ হয়ে আসছে। তোমার সাম্রাজ্য ধ্বংস হতে যাচ্ছে। খবরটা শুনে তার কপালে ঘাম জমতে শুরু করে। সাদ্দামের মুখের জল শক্ত হয়ে যায়। সে জানে মাসুদ তাকে প্রশ্ন করেছে। এটা তার জন্য একটা অপমান, যে কিনা এ লাইনে এসে কোনো কাজের প্রশ্ন রাখেনি, অথচ এখন তার কাছে প্রশ্ন উঠছে। মাসুদ, সবকিছু নিয়ন্ত্রণে আছে। এই ইহান নামের ছেলে একটু বেশিই চালাক, কিন্তু আমি তাকে শীঘ্রই শেষ করে দেব। তুমি চিন্তা করো না, একটা পারফেক্ট টাইমিং আসুক। দুজনেই নীরব হয়ে যায়। সাদ্দাম ভাবে কল কেটে গেছে। এমন সময় হুট করে মাসুদ
ওপাশ থেকে একটা বিদঘুটে হাসি হাসে। তুমি তো কথা ভালোই বলো সাদ্দাম, কিন্তু মনে রেখো আমি অনেক টাকা হারাচ্ছি এই ছেলের কারণে। তুমি যদি তাকে শেষ করতে না পারো তাহলে আমি অন্য কাউকে খুঁজে নেব, বুঝেছো? জলদি কিছু করো, না হলে দুজনেই শেষ হয়ে যাব। মাসুদ ফোন কেটে দেয়। সাদ্দাম ফোনটা টেবিলে ছুঁড়ে মারে। সে জানে মাসুদ তাকে হুমকি দিয়েছে। সে জানে যদি সে ইহানকে শেষ করতে না পারে তাহলে মাসুদ তাকে শেষ করার প্ল্যান করবে। এ লাইনে শেষ সমাপ্ত মৃত্যু। সাদ্দাম একটা সিগারেট ধরায়। সে জানালা দিয়ে বাইরে তাকায়। তার মনে একটা পরিকল্পনা আসে, একটা ভয়ঙ্কর পরিকল্পনা। সে তার মোবাইলটা তোলে, সে একটা নাম্বার ডায়াল করে। কয়েকটা রিং হয়, এরপর একজন লোক ফোন তোলে। বলো সাদ্দাম ভাই। শোন কালা, আমার একটা কাজ আছে তোর জন্য। ইহান নামের একটা ছেলে আছে, তার সম্পর্কে সব তথ্য জোগাড় কর। তার পরিবার, তার বন্ধু, তার ভালোবাসার মানুষ, সবার তথ্য চাই আমার। আমি তার দুর্বল জায়গা খুঁজে বের করব, তারপর আমি সেই দুর্বল জায়গায় আঘাত করব। সে যখন ব্যথায় চিৎকার করবে তখন আমি তাকে শেষ করে দেব। কিন্তু বস, ইহানের কাছে মানুষ দুজন এখন, জিয়ান আর ইদি নামের মেয়েটা। তবে তারপরও ঠিক আছে বস, আমি 2 দিনের মধ্যে সব তথ্য জোগাড় করে দেব। সাদ্দাম ফোন কেটে দেয়। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে জানে ইহান যতই শক্তিশালী লোক হোক না কেন, প্রত্যেকেরই একটা দুর্বল জায়গা আছে। সে সেই দুর্বল জায়গা খুঁজে বের করবে, তারপর সে ইহানকে ধ্বংস করে দেবে। রাত বেড়েছে। ইহানের গোপন ঠিকানায় বসে আছে সে। একটা পুরনো বাড়ির নিচের তলা এটা। ইহান, জিয়ান এবং তাদের কয়েকজন লোক বসে আছে। তাদের সামনে যে বাক্সগুলো তারা লুট করেছিল সেগুলো রাখা। ইহান একটা বাক্স খোলে, ভিতরে অনেক টাকা আর মাদক। ইহান মাদকের প্যাকেটগুলো বের করে। সেগুলো দেখে একটা ঘৃণার ভাব তার মুখে ফুটে ওঠে। এই মাদক দিয়ে সাদ্দাম কত মানুষের জীবন নষ্ট করেছে, কত পরিবার ভেঙে গেছে এই মাদকের কারণে। আমি এই মাদক পুড়িয়ে দেব। আমি চাই না এই মাদক আর কারোর কাছে যাক। জিয়ান তার দিকে তাকাই, দ্রুত বলে, কিন্তু ভাই, এই মাদক বিক্রি করলে আমরা অনেক টাকা পেতাম। সেই টাকা দিয়ে আমরা আমাদের গ্যাং আরও বড় করতে পারতাম। ইহান জিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। জিয়ানের হঠাৎ হলো কি, সে এভাবে কথা বলছে কেন, সে প্রশ্ন করে। জিয়ান, আমি তোকে আগেও বলেছি আমরা মাদক বিক্রি করব না। আমরা সাদ্দামের মতো হতে চাই না। আমরা এই শহরে মাফিয়া হয়ে শহরটাকে মুক্ত করতে চাই, ধ্বংস করতে চাই না। টাকার জন্য আমরা অন্য পথ খুঁজব, কিন্তু মাদক বিক্রি করব না। এটা আমার শেষ কথা। আর তোর কি হয়েছে? এত টাকা করছিস কেন? এখানে দেখ কতগুলো বক্স। সবগুলো বক্স থেকে 30 লাখ টাকা আছে। এগুলো রেখে দেব, মাদক নষ্ট করে দেব। জিয়ান চুপ হয়ে যায়, কিন্তু তার মনে একটা অসন্তোষ জমে। সে মনে মনে ভাবে, ইয়ান খুব বেশি আদর্শবাদী। এই আদর্শবাদ তাদের দুর্বল করে দেবে। তার মনে পড়ে যাই সেই লোক যে তাকে খাম দিয়েছিল। সে লোক তাকে বলেছিল ক্ষমতা পাওয়ার জন্য আদর্শ ত্যাগ করতে হয়। জিয়ান বুঝতে পারে সে একটা দোলাচলে আছে। একদিকে ইহান তার সবচেয়ে কাছের বন্ধু, অন্যদিকে তার মনে ক্ষমতার লোভ। এমন সময় যারা রুমে ঢোকে, তার হাতে কফির কাপ। সে সবাইকে কফি দেয়। সে জিয়ানের পাশে বসে। আজকের কাজটা ভালো হয়েছে, আমরা সকলে সফল হয়েছি। জিয়ান তার দিকে তাকায়। যারার চোখে একটা উষ্ণতা দেখতে পায়। তার মনে হয় যারা তাকে পছন্দ করে। এই চিন্তা তার মনে একটা ভালো লাগা নিয়ে আসে। হ্যাঁ, আজকের কাজ ভালো হয়েছে। তুমিও ভালো করছো। ভয় পাওনি? প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরে ঠিক হয়ে গেছে। আসলে আমি এই ধরনের কাজ করতে পছন্দ করি, এতে একটা রোমাঞ্চ আছে। তাছাড়া বাবার সাথে আমি এখন কোনো যোগাযোগ রাখছি না। বাবার সাথে ঝামেলা হয়েছে। সে মেহেককে বেশি ভালোবাসে, তাকে সবকিছু দিতে চায়, আমাকে কিনা শূন্য। জিয়ান হাসে। সে বুঝতে পারে যারা সত্যি বলছে নাকি অভিনয় করছে, কিন্তু তার কাছে এখন সেটা গুরুত্বপূর্ণ নয়। তার কাছে গুরুত্বপূর্ণ হলো যারা তার সাথে আছে। ইয়ান সবার দিকে তাকায়, তারপর বলে, ঠিক আছে, সবাই যাও, আজকের কাজ শেষ। তোমরা সবাই বাসায় যাও। এই নাও টাকা। আগামীকাল আমরা আবার মিলিত হব, আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। সবাই টাকা নিয়ে উঠে দাঁড়ায়। তারা এক একে বাড়ি থেকে বের হয়ে যায়। জিয়ান এবং যারাও যেতে থাকে। ইহান একা থেকে যায়। সে জানালা দিয়ে বাহিরের দিকে তাকায়। বাইরে চাঁদ উঠেছে। ইহান জানে একটা ঝড় আসছে।
সাদ্দাম চুপ করে বসে থাকবে না, সে অবশ্যই প্রতিশোধ নেবে। ইহানকে সাবধান করতে হবে। তার মনে হয় ইথির কথা। সে জানে ইথি তার জন্য প্রার্থনা করছে। এই চিন্তা তাকে একটা শক্তি দেয়। সে নিজেকে বলে যে সে ইথির জন্য বেঁচে থাকবে, সেই ইথির জন্য এই যুদ্ধে জিতবে। পরের দিন সকাল, ভার্সিটিতে একটা নতুন খবর ছড়িয়ে পড়ে। গত রাতে সাদ্দামের একটা বড় মাদকের চালান লুট হয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু কোনো সুরাগ বা কুলো পায়নি। ছেলেমেয়েরা এই খবর নিয়ে আলোচনা করছে। কেউ কেউ খুশি যে সাদ্দামের ক্ষতি হয়েছে, কেউ কেউ ভয় পাচ্ছে যে শহরে একটা গ্যাং ওয়ার শুরু হতে পারে, সাদ্দাম ধ্বংস করে দিতে পারে। ইদি ক্লাসে বসে আছে, তার মনে ইহানের কথা ঘুরছে। সে জানে ইহান কোনো বিপদে আছে, সে অনুভব করতে পারে। তার মন বলছে ইহানকে খুঁজে বের করতে হবে, কিন্তু সে জানে না ইহান কোথায়। ক্লাস শেষে সে বাইরে বের হয়। সে দেখে ইহান একা একা হাঁটছে। ইদি দ্রুত তার কাছে যায়। ইহান, ইহান ঘুরে তাকায়। সে ইদিকে দেখে থমকে যায়। তার মুখে একটা নরম হাসি আসে। ইধি, তুমি কেমন আছো? ইদি তার দিকে তাকায়। তার চোখে একটা উদ্বেগ, একটা দুশ্চিন্তা দেখা যায়। সে বলে, আমি ভালো আছি, কিন্তু তুমি তুমি কি ভালো আছো? আমার মনে হচ্ছে তুমি কোনো বিপদে আছো। ইহান ইধির মাথায় হাত রাখে। ইধির খুব ভালো লাগে ইহানের স্পর্শ। ইহান বলে, আমি ভালো আছি ইধি, তুমি আমার জন্য চিন্তা করো না। আমি নিজের যত্ন নিতে পারি। তুমি বরং সাবধানে থেকো, আমার থেকে পারলে দূরে থাকো। ইদি ইহানের হাত ধরে। হুট করে ইধির এমন স্পর্শে ইহান চমকায়। ইহান, আমি মনে হয় তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি নিরাপদে থাকো। তুমি যে পথে হাঁটছো সেই পথ খুব বিপজ্জনক। তুমি কি সেই পথ ছেড়ে দিতে পারো আমার জন্য? ইহান তার দিকে তাকায়। তার চোখে একটা ব্যথা ফুটে ওঠে। সে জানে ইদি তাকে ভালোবাসে, সে জানে ইদি তাকে বাঁচাতে চায়, কিন্তু সে এটাও জানে যে সে এখন ফিরে আসতে পারবে না। সে অনেক দূর চলে গেছে। ইধি, আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু আমি এই পথ ছাড়তে পারবো না। আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি সাদ্দামকে শেষ না করে ছাড়বো না। এই শহরের মানুষদের আমি মুক্ত করব। এটা আমার লক্ষ্য। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমি থামবো না। তুমি কি আমাকে বুঝতে পারছো? ইদির চোখে পানি আসে। সে মাথা নাড়ে। আমি বুঝতে পারছি ইহান, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না, কোনো মূল্যে না। তুমি প্রতিজ্ঞা করো যে তুমি সাবধানে থাকবে। তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আমার কাছে ফিরে আসবে। ইহান তাকে জড়িয়ে ধরে। ভার্সিটির মাঝখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন যে অন্ধকারে হাঁটছে, আরেকজন যে তার জন্য আলো হতে চায়। আমি প্রতিজ্ঞা করছি ইধি, আমি তোমার কাছে ফিরে আসব। আমি বেঁচে থাকব তোমার জন্য। দুজন একটা মুহূর্ত একসঙ্গে থাকে, তারপর তারা আলাদা হয়ে যায়। ইহান চলে যায়। ইদি দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখে। তার মনে একটা ভয় জাগে। সে অনুভব করতে পারে একটা বড় বিপদ আসছে। সন্ধ্যা হয়। জেন সেই পার্কে বসে আছে, যেখানে সেই লোকে তাকে খাম দিয়েছিল। সে খামটা হাতে নিয়ে ভাবছে। সে জানে না সে কি করবে। হঠাৎ তার ফোন বাজে। সে ফোন তোলে। ওপাশ থেকে জারার গলা আসে। জিয়ান, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। জিয়ান একটু অবাক হয়। হুট করে যারা তার সাথে দেখা কেন করতে চায়। সে বলে, আমি শহরের একটা পার্কে আছি, তুমি এখানে আসতে পারো। যারা ফোন কেটে দেয়। জিয়ান আবার ভাবছে সে কি যাবে ওই ঠিকানায়? গেলে কি হতে পারে। বেশ কিছু সময় পর যারা পার্কে আসে। সে জিয়ানের পাশে বসে। তার মুখে একটা গম্ভীর ভাব লেগে আছে। যারা বলে, জিয়ান, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি তোমাকে সত্যিই বলতে চাই। জিয়ান তার দিকে তাকায়। জিয়ানের চোখে অন্যরকম এক প্রশ্ন জাগে। কি বলতে চাও? আমার আসল নাম জারা, কিন্তু আমার বাবা মাসুদ। নিশ্চয় তুমি জানো। তবে বলছি, আমার বাবা হলো এমপি মাসুদ। জিয়ান চুপচাপ বসে থাকে। যারা এমন করে কথা বলার কারণ কি বোঝার চেষ্টা করে। কিছু সময় পর জিয়ান বলে, জানি তুমি তুমি মাসুদের মেয়ে, তবে এটা বুঝতে পারছি না তুমি আমাদের সাথে কেন? তুমি কি আমাদের সম্পর্কে তথ্য জোগাড় করতে এসেছো? যারা জিয়ানের হাত ধরে। জিয়ান তাকিয়ে থাকে যারার দিকে। যারা বলে, না জিয়ান, আমি তথ্য জোগাড় করতে আসিনি। আমি সত্যি তোমাদের সাথে থাকতে চাই। আমার বাবা একজন খারাপ মানুষ। সে মানুষদের শোষণ করে। আদামের সাথে মিলে এই শহরকে নরকে পরিণত করেছে।
আমি তার বিরুদ্ধে যেতে চাই। আমি তোমাদের সাথে থাকতে চাই। আর আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি জিয়ান। জিয়ান স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। একদিকে যারা মাসুদের মেয়ে, যে তাদের শত্রু, অন্যদিকে যারা বলছে সে তাকে ভালোবাসে। জিয়ানের মনে একটা দ্বন্দ্ব শুরু হয়। যারা, আমি আমি জানি না কি বলবো। তুমি মাসুদের মেয়ে। ইহান যদি জানতে পারে তুমি আমাকে ভালোবাসো, তাহলে সে তোমাকে মেরেও ফেলবে। যারা জিয়ানের আরেকটু কাছে আসে, তার চোখে পানি জমতে শুরু করে। যারা বলে, তুমি ইয়ানকে বলো না, এটা আমাদের মধ্যে থাকুক। আমি তোমার সাথে থাকতে চাই জিয়ান। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? জিয়ান তার দিকে তাকায়। তার মনে হয় যারা সত্যি বলছে। তার চোখের সততা দেখতে পায়। সে ধীরে মাথা নাড়ে। হ্যাঁ যারা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা খুব জটিল। তুমি মাসুদের মেয়ে আর আমি ইহানের বন্ধু। আমরা শত্রু পক্ষের মানুষ। যারা জিয়ানের ঠোঁটে আঙ্গুল রাখে। জিয়ান কেঁপে ওঠে। সে দ্রুত বলে, ভালোবাসার কোনো শত্রু মিত্র নেই জিয়ান। আমরা একসাথে থাকবো। আমরা একটা নতুন পথ খুঁজে বের করব। তুমি কি আমার সাথে আছো? জিয়ান তাকে জড়িয়ে ধরে। সে জানে এটা ভুল, কিন্তু তার হৃদয় তাকে বলছে যারার সাথে থাকতে। তার মনে হয় যারার সাথে সে একটা নতুন জীবন শুরু করতে পারবে। একটা জীবন যেখানে সে ইহানের ছায়া থেকে বের হয়ে নিজের পরিচয় তৈরি করতে পারবে। কিন্তু জিয়ান জানে না যে এই মুহূর্তে দূর থেকে কেউ তাদের দেখছে। সাদ্দামের লোক কালা লুকিয়ে তাদের ছবি তুলছে। সে হাসে। সে জানে একটা বড় তথ্য পেয়েছে। সে জানে এই তথ্য দিয়ে সাদ্দাম ইয়ানকে ধ্বংস করতে পারবে। একটা ঝড় আসছে। একটা রক্তাক্ত যুদ্ধ শুরু হতে চলেছে, এবং এই যুদ্ধে বন্ধুত্ব, ভালোবাসা সব মিলে একটা ভয়ঙ্কর খেলা শুরু হবে। পরের দিন সকাল হয়। সাদ্দামের অফিসে একটা গোপন মিটিং চলছে। সাদ্দাম তার চেয়ারে বসে আছে। তার সামনে কালা দাঁড়িয়ে আছে। কালার হাতে একটা ফাইল। সাদ্দাম ফাইলটা খোলে। ভিতরে কয়েকটা ছবি। ছবিগুলো তো জিয়ান আর যারাকে একসাথে দেখা যাচ্ছে। আরেকটা ছবিতে ইহান আর ইদিকে দেখতে পায়। একটা ছবিতে যারা জিয়ানকে একে অপরকে জড়িয়ে ধরে আছে। অন্য ছবিতে ইহান ইদির মাথায় হাত রাখছে। সাদ্দাম ছবিগুলো দেখে একটা ভয়ঙ্কর হাসি হাসে। তুই ভালোই কাজ করেছিস রে কালা। এই ছবিগুলো আমার জন্য একটা সোনার খনির মতো রে। জিহান আর ইহানের সবচেয়ে কাছের বন্ধু, আর যারা মাসুদ সাহেবের একমাত্র মেয়ে। এই দুজন একসাথে কি চমৎকার না? জি ভাই, আমি 3 দিন ধরে জিয়ান আর ইহানকে ফলো করছিলাম। আমি দেখেছি ওরা প্রতিদিনই যারা আর ঈদের সাথে দেখা করে। তারা একসাথে অনেক সময় কাটায়। মনে হচ্ছে তারা একে অপরকে ভালোবাসে। সাদ্দাম উঠে দাঁড়ায়। সে জানালার কাছে যায়। বাইরের শহরটা দেখা যায়। সে শহরের দিকে তাকিয়ে বলে, ইয়ান মনে করে সে খুব চালাক। সে মনে করে সে আমাকে হারাতে পারবে, কিন্তু সে জানে না আমি কত বছর ধরে এই খেলা খেলেছি। আমি জানি কিভাবে মানুষের দুর্বলতা খুঁজে বের করতে হয়। আর এখন আমি ইহানের দুর্বলতা খুঁজে পেয়েছি। তার বন্ধু জিয়ান। আরে ইদিয়া। কালা এগিয়ে আসে সাদ্দামের কাছে। আস্তে গলায় বলে, বস, আপনি এবার কি করবেন? সাদ্দাম ঘুরে তাকায়। তার চোখে একটা ভয়ঙ্কর চমক ফুটে ওঠে। সে বলে, আরে মাইন্ড গেম খেলবো রে কালা, মাইন্ড গেম। এই মাইন্ড গেমে থাকবে একটাই চাল, আর সেই চালে ওরা দুজনেই মরবে। মাইন্ড গেমের শহরে একাধিক রাজা মানায় না, রাজা একা হতে হয় রে। জিয়ান হলো আমার একটা গোটে। জিয়ানকে এমনভাবে ব্যবহার করব যে সে নিজেই ইহানের শত্রু হয়ে যাবে। আর যখন দুই বন্ধু একে অপরের বিরুদ্ধে লড়বে, তখন আমি বসে বসে দেখব তারা কিভাবে একে অপরকে ধ্বংস করে। তারপর আমি শেষ আঘাত করবো রে। শেষ আঘাত। কালা হাসে। সাদ্দামের পরিকল্পনা শুনে তার মনে হয় এটা সফল হবে, কারণ জিয়ানের মনে টাকার লোভ। কিন্তু ভাই, জিয়ানকে কিভাবে আমাদের দলে আনবেন? সে তো ইহানের সাথে আছে। সাদ্দাম আবার হাসে। সে একটা সিগারেট ধরে। কয়েকটা টান দিয়ে সে বলে, জিহানের মনে ইতিমধ্যে একটা দ্বন্দ্ব আছে। আমি দেখছি ইয়ান সব সিদ্ধান্ত নেয়, জিয়ান শুধু অনুসরণ করে। কিন্তু জিয়ান নিজেও ক্ষমতা চায়, সে নিজেও বড় হতে চায়। আমি সেই লোককেই ব্যবহার করব। আর যারা, সে একটা বোনাস। জিয়ান যারাকে ভালোবাসে। আমি যারার মাধ্যমে জিয়ানকে নিয়ন্ত্রণ করব। তুমি এখন মাসুদ সাহেবের সাথে যোগাযোগ করো। তাকে বলো আমার সাথে তার সাথে দেখা করার দরকার আছে।
জরুরি। মেয়েরাজ ভার্সিটিতে এসেছে। ইদিকে ঘাসের উপর বসে থাকতে দেখে সে। মেয়েরা তার লোকেরা এগিয়ে যায় ইদির কাছে। ইদির মনটা খারাপ, কারণ তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। সে এটা নিয়ে ভাবছে। এমন সময় মেহের আসে সেখানে, হাতে তার টাকার ব্যাগ। সে ইদির কাছে টাকার ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলে, এখানে 5 লাখ টাকা আছে, আরও পাবি, আমার সাথে চল। আজ থেকে তুই আমার, আমি তোকে কিনে নিলাম, আমার রক্ষিত হয়ে থাকবি। যখন ইচ্ছা বিছানায় রাখবো, চলে আসবি। তোকে ইচ্ছে মতো বিছানায় ফেলে তোর শরীরটাকে আমি ভোগ করব। ইদি মেহেরের পুরো কথা শেষ করতে দেয়নি। তার আগে মেহেরের গালে একটা চর মেরে দেয়। মেহের চর খেয়ে হাসতে থাকে। সে ইদির হাত ধরে। এমন সময় ইহান এসে দাঁড়ায়। মেহেরের বুকে জোরে একটা লাথি দেয়। মেহেরের ছেলেরা ছুরি বের করে। ইহান তার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে কিছুটা শার্ট উঁচু করে দেখায়। সে দেখে ইহানের কোমরে পিস্তল। সবাই থেমে যায়। ইহান এগিয়ে আসে। মেহের পিছাতে পিছাতে বলে, আমি জানি তুই কি করতে পারিস, তুই একটা বখাটে, কিন্তু আমি তোকে ভয় পাই না। আমার বাবা এমপি, তুই আমার কিছুই করতে পারবি না। ইহানও শব্দ করে হাসে। সে চুপ হয়ে দাঁড়ায়। সে মেহেরের খুব কাছে চলে এসেছে। তার চোখ এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। তোর বাবা এমপি, এটা আমি জানি, কিন্তু মনে রাখিস আমি তোর বাবাকেও ভয় পাই না। তুই যদি আমার সাথে আবার ঝামেলা করিস, তাহলে আমি তোকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তুই আর ফিরতে পারবি না। এখন চলে যা, পাবলিকলি আমি কিছু করতে চাই না। ইয়ানের গলা স্বরে এমন একটা ভয়ঙ্করতা ছিল যে মেহের ভয় পেয়ে যায়। সে কয়েক পা পিছিয়ে যায়, কিন্তু তার অহংকার তাকে থামতে দেয় না। তুই দেখবি ইয়ান, আমি তোর সাথে এটাকেও শেষ করব। আমি তোকে মেরে ফেলবো রে। মেয়ের তার বন্ধুদের নিয়ে চলে যায়। ইয়ান এসে ইদির পাশে বসে, কিন্তু তার মনে একটা অস্বস্তি জাগে। জিয়ান সেই বৃদ্ধ লোকের ঠিকানায় এসেছে। একটা গোপন জায়গা এটা। ভিতরে এসে কিছু দূর আসতেই দেখতে পাই একটা কালো কাচের টেবিলে বসে আছে একজন লোক। সে উল্টো দিকে ফিরে আছে। সে সিসি ক্যামেরা দেখছিল। জিয়ান এসেছে। সে না ঘুরে বলে, ওয়েলকাম জিয়ান, অবশেষে তুমি এলে। আমি জানতে চাই কে আপনি, কেন আমার মাথায় এসব ঠেকাচ্ছেন? আমি কে সেটা বড় কথা নয়। তোমার কাছে দুটো অপশান আছে। প্রথমটা হলো তুমি ক্ষমতা, টাকা, পাওয়ার রাজা সব হতে পারবে। আর দ্বিতীয়টা হলো, প্রথমটা না শুনলে তোমার গার্লফ্রেন্ড যারা মরবে। মানে কি বোঝাতে চান? কাজটা কি? এমন সময় লোকটা চেয়ার ঘোরায়। তাকে দেখে সাদ্দাম বসে আছে। সাদ্দামকে দেখে জিয়ান কোমরে হাত দেয়, পিস্তল বের করার চেষ্টা করে। এমনটা করো না গাধা, চারপাশে আমার লোক। দেখো টেবিলের উপরে কতগুলো ব্যাগ রাখা আছে, সব কয়টাতে 20 লাখ করে আসে। সব টাকা তোমার। শোনো, তোমার ভিতরে আমি রাজা হওয়ার বাসনা দেখি। এই মাফিয়া জগতে তোমার শক্তি কম নয়। কেন তুমি ইয়ানের সাথে আছো বলো তো? আমি বলছি না তুমি আমার সব গ্রহণ করো। তুমি ভেবে দেখো। যাও, যাও ভেবে আমাকে জানাও। হ্যাঁ, ভাবছো আমার লাভ কি? তাই তো, আমার লাভ তুমি সব কিছুই করবে, আর আমার নাম আর আমাদের নাম ছড়াবে সারা দেশে। আমার গ্যাং তোমার নামে করে দেব। তুমি আমার জায়গাতেই এসে সব সামলাবে। টাকা দিলেই হবে। যাও এখন একা ভাবো। জিয়ান সাদ্দামের কথা শুনে কিছু বলে না। সে বের হয়ে আসে সেখান থেকে। মাথার ভিতরে সাদ্দামের দেওয়া অফার ঘুরছে, সাথে ঘুরছে ইহানের মুখটাও। ইহান বসে আছে ঈদের সাথে। হঠাৎ তার ফোন বাজে। সে ফোন তোলে। ওপাশ থেকে খালিদের গলা আসে, ইহান, তোমার সাবধান হওয়া দরকার। আমি শুনেছি সাবধান তোমার সম্পর্কে তথ্য জোগাড় করেছে। সে তোমার দুর্বল জায়গা খুঁজছে। তুমি তোমার বন্ধুদের সাবধানে রেখো, বিশেষ করে জিয়ানকে। জিয়ানের কি হয়েছে? খালিদ একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর দ্রুত বলে, আমি নিশ্চিত না, কিন্তু আমি শুনেছি জিয়ানকে কেউ একজন ফলো করছে। তুমি জিয়ানের সাথে কথা বলো, তাকে সাবধান করো। ইহান ফোন কেটে দেয়। সে জিয়ানের নাম্বার ডায়াল করে। কয়েকটা রিংয়ের পর জিয়ান ফোন তোলে। হ্যাঁ ভাই বল। জিয়ান, তুই কোথায়? আমার তোর সাথে জরুরি কথা আছে। তুই এখন কোথায় আছিস? জেন একটু থেমে যায়। সে এখন যারার সাথে একটা ক্যাফেতে বসে আছে। জিয়ান বলে, আমি বাড়ি আছি ভাই, একটু কাজ ছিল। কি হয়েছে? ইহান বুঝতে পারে জিয়ান কিছু লুকাচ্ছে। সে বলে, জিয়ান, আমি জানি তুই কিছু লুকাচ্ছিস, কিন্তু মনে রাখিস আমরা দুই বন্ধু। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত না।
তুই যদি কোনো সমস্যায় থাকিস তাহলে আমাকে বলিস, আমি তোকে সাহায্য করব। জিয়ান চুপ করে থাকে। তার মনে একটা অপরাধবোধ জাগে। সে জানে সে ইহানের সাথে জারার ব্যাপারে সত্য বলেনি। সে সাদ্দামের বিষয়ে কিছু বলছে না, কিন্তু সে জানে ইয়ানকে সত্য বলে ইহান জারাকে মেরে ফেলবে, সাথে অনেক কিছু হবে। ভাই আমি কোনো সমস্যাই নেই, তুই চিন্তা করিস না। আমি আজ রাতে তোর সাথে দেখা করব, তখন আমরা কথা বলবো। ঠিক আছে, রাখছি। ইয়ান ফোন কেটে দেয়, কিন্তু তার মনের অস্বস্তি দূর হয় না। সে অনুভব করতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সন্ধ্যা হয়েছে। এমপি মাসুদের বাসায় উপস্থিত অনেকে। বিশাল একটা বাড়ি, চারপাশে উঁচু দেওয়াল, গাটরা পাহারা দিচ্ছে। ভিতরে একটা বড় হলরুমে মাসুদ আর সাদ্দাম বসে আছে। তাদের সামনে একটা টেবিল, টেবিলের উপর সেই ছবিগুলো রাখা যেখানে জিয়ান আর জারাকে দেখা যাচ্ছে, ইহান আর ইদিকেও দেখা যাচ্ছে। মাসুদ ছবিগুলো দেখে রেগে যায়, তার মুখ লাল হয়ে যায়। এটা কি? আমার মেয়ে যারা এই ছেলেটার সাথে? এই জিয়ান কে? সাদ্দাম শান্তভাবে বলে, মাসুদ সাহেব, এই জিয়ান হলো ইয়ানের সবচেয়ে কাছের বন্ধু। তোমার মেয়ে যারা তার সাথে প্রেম করছে, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা জিহানকে ব্যবহার করেই ইহানকে শেষ করতে পারবো। মাসুদ উঠে দাঁড়ায়। সে রাগে পায়চারি করতে থাকে। এমনটা হলে যারাই বিপদে পড়বে। আমার মেয়ে একটা মাফিয়ার সাথে প্রেম করছে? এটা কি করে সম্ভব? আমি তাকে এত ভালো পরিবেশে মানুষ করেছি, সে কিভাবে এমন করতে পারে? মাসুদ সাহেব, তুমি রাগ করো না। এটা আসলে আমাদের জন্য একটা বড় সুযোগ। আমি তো অলরেডি সেই সুযোগ তৈরি করে দিয়েছি। তুমি যারাকে ডাকো, তার সাথে কথা বলবে। তাকে বলবে যে সে জিসানকে আমাদের কাছ দিকে টেনে আনে। জিসান যদি আমাদের সাথে থাকে তাহলে ইহান একা হয়ে যাবে, আর একা ইহান আমাদের জন্য কোনো হুমকি হয়ে থাকবে না। মাসুদ থেমে যায়। সে সাদ্দামের কথা ভাবে, তারপর সে ধীরে ধীরে মাথা নাড়ে। ঠিক আছে, আমি যারাকে ডাকবো, কিন্তু মনে রেখো সাদ্দাম, যদি এই পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে তুমি দায়ী থাকবে। সাদ্দাম উঠে দাঁড়ায়। সে মাসুদের হাত ধরে, তারপর বলে, আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না মাসুদ। তুমি শুধু দেখো কিভাবে ইহান আর জিয়ান একে অপরকে ধ্বংস করে। সাদ্দাম চলে যায়। মাসুদ একা বসে থাকে। সে একজন কাজের লোককে ডাকে। যারাকে আমার কাছে পাঠাও এখনই। কিছুক্ষণ পর যারা রুমে ঢোকে, তার মুখে কিছুটা ভয়ে। সে জানে তার বাবা তাকে ডেকেছে মানে কোনো গুরুতর ব্যাপার আছে। মাসুদ তার দিকে তাকায়, তার চোখে রাগ আর হতাশা। যারা, তুমি জিয়ান নামের একটা ছেলের সাথে দেখা করো? যারা চমকে যায়। সে বুঝতে পারে তার বাবা সব জেনে গেছে। সে মাথা নাড়ে। হ্যাঁ আব্বু, আমি জিয়ানকে চিনি, আমরা বন্ধু। মাসুদ টেবিল থেকে ছবিগুলো তুলে যারা সামনে ফেলে। বন্ধু? এই ছবিগুলো দেখে মনে হচ্ছে তোমরা শুধু বন্ধু না, তুমি তার সাথে প্রেম করছো। তুমি জানো সে কে? সে একটা মাফিয়া, সে আমার শত্রু। তুমি কিভাবে তার সাথে প্রেম করতে পারো? যারা মাথা নিচু করে, তার চোখে পানি আসে। আমি জিয়ানকে ভালোবাসি। সে ভালো মানুষ, সে মাফিয়া হতে পারে, কিন্তু তার হৃদয় ভালো। তাকে আমি আমার করে নিয়েছি। মাসুদ রেগে তার গালে চড় মারে। যারা মাটিতে পড়ে যায়, তার গাল লাল হয়ে যায়। তুমি আমাকে বোকা বানাচ্ছ? তুমি একটা মাফিয়াকে ভালোবাসো? আমি তোমাকে এমন শিখাইনি, কিন্তু ঠিক আছে, যেহেতু তুমি তাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে একটা কাজ করে দেবে, তবেই আমি তোমাদের সম্পর্ক মেনে নেব, তার আগে নয়। যারা ভয়ে কাঁপতে থাকে। সে উঠে দাঁড়ায়, তবে সে খুশি হয়। সে বলে, কি কাজ আব্বু? মাসুদ তার কাছে আসে। সে তার গালে হাত বুলিয়ে বলে, তুমি জিয়ানকে আমাদের দিকে টেনে আনবে। তুমি তাকে বলবে যে ইহান তার জন্য ভালো না। তুমি তাকে বলবে যে আমরা তাকে আরো বেশি ক্ষমতা দিতে পারবো। তুমি তাকে ইহানের বিরুদ্ধে দাঁড় করাবে। যদি তুমি এটা করতে না পারো তাহলে আমি জিয়ানকে মেরে ফেলবো, বুঝেছো? যারা কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে তার বাবা জিয়ানকে ব্যবহার করতে চায়। সে জানে যদি সে না করে তাহলে তার বাবা সত্যি জিয়ানকে মেরে ফেলবে। সে মাথা নাড়ে। আমি আমি করব আব্বু, আমি জিয়ানকে বলবো। মাসুদ তাকে ছেড়ে দেয়। যারা মাটিতে বসে কাঁদতে থাকে। মাসুদ তার দিকে তাকিয়ে বলে, মনে রেখো যারা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার প্রেমিক আর তার বন্ধু দুজনেই মরবে। এখন যাও তোমার রুমে। যারা উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। সে তার রুমে গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। সে জানে না সে কি করবে। একদিকে তার বাবা, অন্যদিকে জিয়ান। সে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকা পড়েছে।
রাত 10টা বাজে। ইহান আর জিয়ান তাদের গোপন ঠিকানায় দেখা করে। দুজন একা। ইহান জিয়ানের দিকে তাকায়, তার চোখে একটা প্রশ্ন। জিয়ান, আমি তোকে কিছু জিজ্ঞেস করব, তুই আমাকে সত্য বলবি। হ্যাঁ ভাই, আমি সবসময় তোকে সত্য বলি। ইহান এগিয়ে আসে জায়ানের দিকে, জিয়ানের কাঁধে হাত রেখে বলে, তুই কি কাউকে দেখেছিস? কোনো মেয়ে? তুই কি কারোর সাথে সময় কাটাচ্ছিস যার সম্পর্কে আমি জানি না? বা দেখেছিস তোর কেউ পিছু নিয়েছে? জিয়ান চমকে যায়। সে বুঝতে পারে ইহান কিছু সন্দেহ করেছে। সে মিথ্যা বলার কথা ভাবে, কিন্তু ইহানের চোখের দিকে তাকিয়ে সে মিথ্যা বলতে পারে না। ভাই আমি একটা মেয়েকে পছন্দ করি। তুই জানিস সে কে? তার নাম যারা। ইহান একটু অবাক হয়। সে বলে, যারা মাসুদের মেয়ে। জিয়ান একটু চুপ থাকে। সে জানে না কি বলবে। ইহান তার কাঁধ ধরে বলে, ভালোবাসা কোনো বিষয় না, কিন্তু আমরা যে মাফিয়া জগতে এসেছি, আমাদের পিছু টান থাকলেও সেটাতে মায়া জন্মাতে দেওয়া যাবে না। জিয়ান, আর কিছু লুকাচ্ছিস? তোর মুখ বলছে তোর সাথে কিছু হয়েছে। জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। সে একটা সিগারেট জ্বালায়, কয়েকটা টান দিয়ে সে বলে, ভাই আমি সব জানি মাফিয়া জগতে কেন এসেছি। আমাদের কাজকে বড় শত্রু এমপি মাসুদ আর সাদ্দাম, আর যারা মাসুদের মেয়ে। কিন্তু ভাই, সে তার বাবার মতো না। সে ভালো মেয়ে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যারাকে কেউ মারবে না। ইহান হতবাক হয়ে যায়। জিয়ান ইহানের কথা শোনে না। দেখ ভাই, তোকে আমি নিজের ভাই মনে করি, ভালোবাসতেই পারিস, কিন্তু তাকে আমার বিরুদ্ধে দাঁড় করাস না। ভাই আমি জানি এটা জটিল, কিন্তু যারা তার বাবার সাথে নেই, সে আমাদের সাথে আছে। সে আমাদের সাহায্য করতে চাই। তুই তাকে একটা সুযোগ দে ভাই। না জিয়ান, এটা ভুল। তুই ভুল করছিস। সে মাসুদের মেয়ে, সে আমাদের ফাঁদে ফেলতে পারে। তুই তাকে বিশ্বাস করতে পারিস না। জিয়ান রেগে যায়। সে রেগে বলে, তুই কিভাবে বলতে পারিস আমি কাকে বিশ্বাস করব আর কাকে করব না? আমি যারাকে চিনি, আমি জানি সে কেমন। সে ভালো মেয়ে। তুই তার সম্পর্কে কিছু না জেনেই তার বিরুদ্ধে বলছিস? ইহান তার দিকে তাকায়। তার চোখে একটা ব্যথা অনুভূতি হয়। জিয়ান, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই যারা থেকে দূরে থাক। সে তোর জীবনে বিপদ নিয়ে আসবে। জিয়ান আরও রেগে যায়। সে দ্রুত বলে, না ভাই, আমি যারা থেকে দূরে যাব না। আমি তাকে ভালোবাসি। তুই যদি আমাকে বুঝতে না পারিস তাহলে আমি কি করব আমি জানি না। আর শোন, সাদ্দাম আমাকে ডেকেছিল, অনেক কিছুর অফার করেছিল। আমি রাজি হইনি। আমি তোকে ভালোবাসি, তোর সাথে থাকতে চাই। জিয়ান আর কিছু না বলে সেখান থেকে বের হয়। ইহান একা দাঁড়িয়ে থাকে। তার মনে হয় তার সবচেয়ে কাছের বন্ধু তার থেকে দূরে সরে যাচ্ছে। তার মনে একটা খারাপ অনুভূতি জাগে। সে অনুভব করতে পারে একটা বড় ঝড় আসছে, একটা ঝড় যা সব কিছু উল্টে দেবে। পরের দিন সকাল। ভার্সিটিতে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। ইহান ক্লাসে বসে আছে, কিন্তু তার মন নেই। সে গত রাতের ঘটনা ভাবছে। জিয়ানের সাথে তার প্রথমবারের মতো এভাবে ঝগড়া হয়েছে। ইদি ক্লাসে ঢোকে। সে ইহানের পাশে বসে। সে দেখে ইহানের মুখে একটা চিন্তার ছাপ। ইহান, তুমি ঠিক আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো চিন্তায় আছো। ইহান তার দিকে তাকায়। ইধির মুখ দেখে তার মন একটু হালকা হয়। আমি ঠিক আছি ইথি, শুধু কিছু সমস্যা চলছে, কিন্তু আমি সামলে নেব। তুমি জানো না ইহান, আমি তোমার জন্য সব সময় প্রার্থনা করি। আমি চাই তুমি নিরাপদে থাকো। তুমি যেই পথে হাঁটছো সেই পথ খুব বিপজ্জনক, কিন্তু আমি জানি তুমি সেই পথ ছাড়বে না। তাই আমি শুধু প্রার্থনা করি আল্লাহ যেন তোমাকে রক্ষা করে। ইহান তার মাথায় হাত রাখে। তার চোখে একটা নরম ভাব আসে। তোমার প্রার্থনাই আমার সবচেয়ে বড় শক্তি ইথি। তুমি আমার জন্য প্রার্থনা করো, হয়তো একদিন আমি এই অন্ধকার থেকে বের হতে পারবো। ক্লাস শুরু হয়, কিন্তু ইয়ানের মন ক্লাসে নেই। সে ভাবছে জিয়ানের কথা, সে ভাবছে যারার কথা। সে জানে যারা একটা বিপদ, কিন্তু জিয়ান তাকে বিশ্বাস করছে। এটা ইহানকে চিন্তিত করছে। একই সময়ে জিয়ান একটা পার্কে বসে আছে। তার পাশে যারা বসে আছে। যারা মুখে একটা গম্ভীর ভাব। তার গালে এখনো গতকালের জ্বরের দাগ আছে। জিয়ান দাগটা দেখে ভয় পায়। যারা, তোমার গালে এই দাগ কিভাবে হলো? কেউ তোমাকে মেরেছে? যারা মাথা নিচু করে, তার চোখে পানি আসে। সে বলে, আমার বাবা সে আমাকে মেরেছে।
সে জেনে গেছে আমি তোমার সাথে দেখা করি। সে খুব রেগে গেছে, বলেছে আমি যেন তোমার সাথে দেখা না করি। জিয়ান রেগে যায়, তার চোখ লাল হয়ে যায়। তোমার বাবা তোমাকে মেরেছে? আমি তাকে ছাড়বো না, আমি তাকে শেষ করে দেব। যারা তার হাত ধরে তারপর বলে, জিয়ান, তুমি আমার বাবার বিরুদ্ধে যেও না। সে খুব শক্তিশালী, সে তোমাকে বেড়ে ফেলবে। আমি তোমাকে হারাতে চাই না। জিয়ান তার দিকে তাকায়। যারা চোখে এত আন্তরিকতা দেখে তার মনে হয় যারা সত্যি তাকে ভালোবাসে। তাহলে আমরা কি করব যারা? তোমার বাবা তো আমাদের একসাথে থাকতে দেবে না। বাবা তোমার সাথে দেখা করতে চায়, দেখা করবে। বাবা কি যেন তোমাকে বলবে। যারা কাছে আসে সে একটা পরিকল্পনার কথা বলতে শুরু করে, কিন্তু এই পরিকল্পনা আসলে তার বাবার। সে জানে সে জিয়ানকে মিথ্যা বলছে, কিন্তু তার বাবা যদি জিয়ানকে মেরে ফেলে তাহলে সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। জিয়ান, আমার একটা পরিকল্পনা আছে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার কথা শুনবে আর ইহানের থেকে আলাদা হও। তুমি নিজের একটা গ্যাং তৈরি করো। বাবা বলেছে কোনো সাইডের মাফিয়ার সাথে আমাকে দেখতে চায় না। যার নিজের গ্যাং আছে তার সাথে আমাকে বিয়ে দেবে। বাবা তো ইহানকে নিয়ে বলেছে যে ইহান নিজের গ্যাং আছে। জিয়ান চামচিগিরি করে বেড়ায়, তাতে আমার মেয়ের কখনো বিয়ে দেব না। জিয়ান, কিছু একটা করো। বাবা আমাকে তোমার থেকে আলাদা করে দেবে। তুমি যদি শক্তিশালী হও বাবা তোমাকে সম্মান করবে, তখন আমরা একসাথে থাকতে পারবো। জিয়ান অবাক হয়, তার মাথার ভিতরে কথাগুলো ঘুরপাক খাচ্ছে। দুদিন আগে সাদ্দামের কথা, গত রাতে ইহানের কথা, আর এখন যারার কথা সে ভাবছে। কিন্তু যারা এখানে আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তাকে ছেড়ে কিভাবে যাব? যারা তার মুখে হাত রাখে সে বলে, জিয়ান, ইহান তোমাকে কখনোই সম্মান মনে করে না। সে সব সময় সিদ্ধান্ত নেয়, তুমি শুধু তার ছায়ার মতো অনুসরণ করো। তুমি কি সারা জীবন ইহানের ছায়া হয়ে থাকবে? তুমি কি নিজে একজন রাজা হতে চাও না? আমি তোমাকে রাজা বানাতে চাই জিয়ান। আমি চাই তুমি এই শহরের সবচেয়ে বড় মাফিয়া হও। জিয়ানের মনে এই কথাগুলো ঢুকে যায়। সে ভাবে যারা হয়তো ঠিকই বলেছে, ইয়ান সত্যি সব সিদ্ধান্ত নেয়, সে শুধু অনুসরণ করে। কিন্তু ইয়ান তার বন্ধু, তার সবচেয়ে কাছের মানুষ। যারা আমি জানি না, ইয়ানকে ছেড়ে যাওয়াটা আমার জন্য কঠিন, আমি তা পারবো না। যারা তার ঠোঁটে চুমু দেয়, জিয়ান চমকে যায়। যারা বলে, জিহান, তুমি ভেবে দেখো, তুমি ইহানকে নিতে চাও নাকি আমাকে? তুমি ইহানের ছায়া হয়ে থাকতে চাও নাকি নিজে একজন রাজা হতে চাও? সিদ্ধান্ত তোমার। কিন্তু মনে রেখো, যদি তুমি ইহানের হয়ে থাকো তাহলে আমার বাবা তোমাকে মেরে ফেলবে আর আমি তোমাকে হারাবো। এটাই শেষ দেখা। জিয়ান চুপ করে থাকে। তার মনে একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব চলছে। একদিকে ইহান তার বন্ধু, অন্যদিকে যারা তার প্রেম এবং ক্ষমতার লোভ। জিয়ান জানে না সে কি করবে। বিকেল হয়, সাদ্দামের অফিসে একটা গোপন মিটিং চলছে। সাদ্দাম, মাসুদ এবং তাদের কয়েকজন বিশ্বস্ত লোক বসে আছে। সাদ্দাম একটা ম্যাপ খুলে টেবিলে রাখে। ম্যাপে শহরের বিভিন্ন জায়গা চিহ্নিত করা আছে। দেখো মাসুদ সাহেব, এই জায়গাগুলো হলো ইহানের ব্যবসার কেন্দ্র। সে করিমের যে ব্যবসা নিয়েছিল সেগুলো এইখান থেকেই, এই জায়গাগুলো থেকেই চালাচ্ছে। আমরা এই জায়গাগুলোতে একসাথে আক্রমণ করব। ইহান যখন দেখবে তার সব ব্যবসা শেষ হয়ে যাচ্ছে তখন সে দুর্বল হয়ে যাবে। মাসুদ ম্যাপ দেখে, তার মুখে একটা হাসি ফুটে ওঠে। ভালো পরিকল্পনা, কিন্তু জিয়ানের কি খবর? যারা কি তাকে আমাদের দিকে টেনে আনতে পারছে? যারা ভালোই করেছে। জিহানের মধ্যে ইতিমধ্যে সন্দেহ ঢুকে গেছে না। সে ভাবছে ইয়ান তাকে সমান মনে করে না, আর কয়েকদিন পর জিয়ান নিজে ইয়ানের বিরুদ্ধে চলে যাবে। তখন ইহান একা হয়ে যাবে। একা ইহান আমাদের জন্য তো কোনো সমস্যাই না, তাই না? মাসুদ উঠে দাঁড়ায়, একটা কলকিতে গাঁজা পুড়ে নিয়ে আগুন জ্বালিয়ে টানতে থাকে। তারপর বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি আমার লোকদের প্রস্তুত করছি। 1 সপ্তাহের মধ্যে আমরা ইহানের সব ব্যবসা ধ্বংস করে দেব। তারপর আমরা ইহানকে শেষ করব। সাদ্দাম মাথা নাড়ে। মিটিং শেষ হয়, মাসুদ চলে যায়। সাদ্দাম একা বসে থাকে, তার মুখে একটা শয়তানি হাসি। সে জানে তার পরিকল্পনা নিখুঁত। ইহান শেষ হয়ে যাবে। রাত 10টা বাজে। ইয়ান তার গোপন ঠিকানায় একা বসে আছে। সে তার কম্পিউটারে কিছু কাজ করছে। হঠাৎ তার ফোন বাজে, সে ফোন তোলে। ওপাশ থেকে খালিদের গলা আসে, কিন্তু এবার তার গলায় একটা আতঙ্ক। ইহান, তোমার খুব বড় বিপদ আসছে। সাদ্দাম আর মাসুদ মিলে তোমার বিরুদ্ধে একটা বড় পরিকল্পনা করেছে।
তারা তোমার সব ব্যবসায় আক্রমণ করবে। আর জিয়ানকে তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চায়। সাদ্দামের সাথে জিয়ান দেখা করেছিল। ইহান শান্ত থাকে, তার চোখে কোনো ভয় নেই। আমি জানি খালিদ ভাই, আমি জানি তারা কি করছে। আমি তাদের জন্য অপেক্ষা করছি। তারা যদি মনে করে তারা আমাকে শেষ করতে পারবে, তাহলে তারা ভুল করছে। আমার কাছে একটা পরিকল্পনা আছে, একটা পরিকল্পনা যা তাদের সব পরিকল্পনা ধ্বংস করে দিবে। খালিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ইহান, তুমি খুব সাহসী, কিন্তু মনে রেখো এই খেলায় খুব বিপজ্জনক। একটা ভুল হলে তুমি শেষ হয়ে যাবে। আর তুমি জিয়ানের ব্যাপারে কি করবে? সে তোমার সবচেয়ে কাছের বন্ধু। ইহান চুপ থাকে। জিয়ানের কথা শুনলে তার মনে ব্যথা হয়। সে জানে জিয়ান তার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু সে এটাও জানে যে জিয়ান তার বন্ধু। সে জিয়ানকে কখনো শত্রু মনে করতে পারে না। খালিদ ভাই, জিয়ান আমার বন্ধু। সে যদি আমার বিরুদ্ধে যায়, তাহলে আমি তাকে মারব না, আমি তাকে বাঁচাবো। কারণ আমি জানি সে একটা ফাঁদে পড়েছে। আমি তাকে সেই ফাঁদ থেকে বের করে আনবো। ইহান ফোন কেটে দেয়। সে জানালার বাইরে তাকায়। রাত গভীর হচ্ছে, আকাশে মেঘ জমেছে, একটা ঝড় আসছে। ইহান জানে এই ঝড়ে অনেক রক্ত ঝরবে, কিন্তু সে প্রস্তুত। সে এই যুদ্ধের জন্য প্রস্তুত। একই সময়ে জিয়ান তার বাসায় একা বসে আছে। তার হাতে সেই খাম যা সেই রহস্যময় লোকটাকে দিয়েছিল। সে খামটা খুলে ভিতরে একটা ঠিকানা দেখে। সে ভাবে সে কি সেই ঠিকানায় আবার যাবে? সে কি ইহানকে ছেড়ে যাবে? তার মনে যারা কথা ঘুরছে, যারা তাকে বলেছিল সে যদি শক্তিশালী হয় তাহলে তারা একসাথে থাকতে পারবে। জিয়ান সিদ্ধান্ত নেই। সে উঠে দাঁড়ায়। সে সেই ঠিকানায় যাবে। সে দেখবে কি আছে সেখানে। জিয়ান বাড়ি থেকে বের হয়। সে একটা ট্যাক্সি ধরে। ট্যাক্সি তাকে শহরের একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে একটা পুরনো বিল্ডিংটা পুরনো কিন্তু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা। জিয়ান বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। সে দরজায় নক করে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। ভিতর থেকে একজন লোক বের হয়। লোকটা সাদ্দাম নয়, অপরিচিত। লোকটা মাঝবয়সী, তার পরনে স্যুট। সে জিয়ানকে দেখে হাসে। তুমি জিয়ান, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভেতরে আসো। জিয়ান ভেতরে ঢোকে। ভিতরে একটা বড় হল। হলের মাঝখানে একটা টেবিলের চারপাশে কয়েকজন লোক বসে আছে। তারা সবাই শক্তিশালী দেখতে। তাদের দেখে একটা ভয়ঙ্কর চমক। জিয়ান বুঝতে পারে এরা সাধারণ লোক না, এরা মাফিয়া। একজন লোক উঠে দাঁড়ায়। সে জিয়ানের কাছে আসে। তার চেহারায় শক্ত ভাব, তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। আমার নাম জসিম, আমি এই শহরে আন্ডারওয়ার্ল্ডের একজন পুরনো খেলোয়াড়। আমি শুনেছি তুমি খুব সাহসী। তুমি ইহানের সাথে মিলে সাদ্দামকে আক্রমণ করেছ। সাহস আছে তোমার, কিন্তু তুমি একা হতে চাও নাকি ইহানের ছায়া হয়ে থাকতে চাও? সাদ্দাম কি আপনাদের পাঠিয়েছে? হ্যাঁ, এটাও তোমার গ্যাং। এখন তুমি যদি আমাদের সাথে যোগ দাও, তাহলে আমরা তোমাকে শক্তিশালী বানাবো। আমরা তোমাকে লোক দেব, টাকা দেব, ক্ষমতা দেব, কিন্তু তোমাকে একটা জিনিস করতে হবে। তোমাকে ইহানকে শেষ করতে হবে। শেষ কথাটা শোনা মাত্রই জিয়ান চমকে যায়। সে পিস্তল বের করে। ইহানকে সে মারতে পারবে না। আমি ইহানকে শেষ করব না, আমি এটা করতে পারবো না। ইহান আমার বন্ধু। জসিম তার কাঁধে হাত রাখে। সে বলে, বন্ধু, এই আন্ডারওয়ার্ল্ডে বন্ধু বলে কিছু নেই জিয়ান। এখানে শুধু শক্তি চলে। তুমি যদি চাও বাঁচতে, তাহলে তোমাকে শক্তিশালী হতে হবে। আর শক্তিশালী হতে হলে কখনো কখনো বন্ধুকেও শত্রু বানাতে হয়। তুমি ভেবে দেখো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। জিয়ান সেখান থেকে বের হয়ে আসে। তার মাথা ঘুরছে। সে বুঝতে পারছে না কি করবে। একদিকে ইহান তার বন্ধু, অন্যদিকে যারা এবং ক্ষমতা। জিয়ান রাস্তায় হাঁটতে থাকে। তার মনে একটা ঝড় উঠেছে। পরের দিন সকাল, ভার্সিটিতে একটা নতুন ঘটনা ঘটে। ইহানের একটা ব্যবসায় আক্রমণ হয়। করিমের যে গোডাউনে ইহান নিয়েছিল সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে। ইহান খবর পেয়ে সেখানে যায়। সে দেখে তার সব মাল পুড়ে গেছে। তার লোকেরা তার কাছে আসে। বস, এটা সাদ্দামের কাজ। তার লোকেরা রাতে এসে আগুন লাগিয়ে দিয়েছে, আমরা কিছু করতে পারিনি। ইহান শান্ত থাকে। তার চোখে কোনো ভয় বা রাগ নেই, শুধু একটা ঠান্ডা স্থিরতা। ঠিক আছে, এটা আমি জানতাম হবে। সাদ্দাম তার খেলা শুরু করেছে, এখন আমিও আমার খেলা শুরু করব। তোমরা সবাই সাবধানে থাকো।
আর কোনো আক্রমণ হতে পারে। তোমরা সব সময় প্রস্তুত থাকো। জিয়ান কোথায়? ইহান জিয়ানকে কল করে। রিসিভ হয়। জিয়ান, আমাদের গোডাউনে আগুন লেগেছে, তুই কোথায়? আচ্ছা, আসছি আমি। ও আচ্ছা, মানে তোর কি হয়েছে? মনে হচ্ছে তুই সব জানিস আমার আগে। কই না তো, দেখা করছি এসে। জিয়ান ফোন কেটে দেয়। ইহান সেখান থেকে চলে আসে। সে জানে সাদ্দাম তার ব্যবসা ধ্বংস করতে চায়, কিন্তু ইহানের কাছে একটা পরিকল্পনা আছে। একটা পরিকল্পনা যা সবাইকে চমকে দেবে। ইয়ান ভার্সিটিতে এসেছে, ইদিকে খুঁজছে। বলা যায় ভার্সিটির বিশাল চত্বরে ইহান পাগলের মতো ইদিকে খুঁজে বেড়াচ্ছে। সকাল থেকে ইদির কোনো দেখা নেই। ক্লাসরুম, লাইব্রেরি, এমনকি ক্যাফেটেরিয়ার কোণগুলো পর্যন্ত সে কয়েকবার চক্কর দেয়। ইদির ফোন নাম্বারও ইহানের কাছে নেই। মেয়ে তো ক্লাস মিস করে না। মনের ভেতর একটা অজানা আশঙ্কা দানা বাঁধে। আকাশের মেঘগুলো আজ যেন একটু বেশি কালো। বাতাসের ঝাপটায় ধুলোবালি উড়ে এসে চোখে লাগে। ইয়ান করিডোর দিয়ে দ্রুত পায়ে হাঁটে। তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। এমন সময় মাঠের এক কোণে জিয়ানকে দেখা যায়। জিয়ান ধীর পায়ে ইহানের দিকে এগিয়ে আসে, কিন্তু জিয়ানের হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয়। তার কাঁধ দুটো ঝুলে পড়ে, মুখটা ফ্যাকাশে আর চোখ দুটো লাল হয়ে আছে। জিয়ান কাছে আসতেই ইহান তাকে জাপটে ধরার মতো করে থামায়। জিয়ানের এমন অবস্থা সে আগে কখনো দেখেনি। জিয়ান কোনো কথা বলে না। সে চুপচাপ ইয়ানকে নিয়ে ক্যান্টিনের এক কোণের টেবিলে গিয়ে বসে। ক্যান্টিনে মানুষের অনেক ভিড়, কিন্তু এই টেবিলটা যেন এক নিস্তব্ধ দ্বীপের মতো হয়ে যায়। জিয়ান মাথা নিচু করে বসে থাকে, তার হাত দুটো কাঁপছে। তোর কি হয়েছে জিয়ান? এভাবে চোখ মুখ বন্ধ করে আছিস কেন? তোর কি শরীর খারাপ? ইহান জিয়ানের কপালে হাত দিতে যায়, কিন্তু জিয়ান কোনো উত্তর দেয় না। আচমকা জিয়ান টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় এবং ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে। কোনো ভূমিকা ছাড়াই জিয়ান ডুকরে কেঁদে ওঠে। ক্যান্টিনের অন্য ছাত্ররা অবাক হয়ে তাদের দিকে তাকায়, কিন্তু জিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। ইহান হতভম্ব হয়ে যায়। তার বন্ধু জিয়ান, যে সবসময় শক্ত থাকে, সে আজ এভাবে ভেঙে পড়েছে কেন? ইহান জিয়ানের পিঠে আস্তে আস্তে হাত বোলায়, তাকে শান্ত করার চেষ্টা করে। কি হয়েছে জিয়ান? তুই ঠিক আছিস? তোর কি কিছু হয়েছে? আমাকে বল, আমি তো আছি। জিয়ান কিছুক্ষণ পর নিজেকে সামলে নেয়। সে ইহানকে ছেড়ে দিয়ে আবার চেয়ারে বসে। বুক পকেট থেকে একটা সিগারেট বের করে সে একটা কাপা কাপা হাতে সিগারেট জ্বালায় জিয়ান। ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সে বাইরের দিকে তাকিয়ে থাকে। কয়েকটা লম্বা টান দিয়ে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জিয়ানের চোখে এখন কান্নার বদলে একটা গভীর আতঙ্ক আর বিষণ্ণতা খেলা করে। ভাই, তোর সামনে বিপদ, খুব বড় বিপদ। তুই এবার সাবধানে থাকিস। এই শহরটা বড্ড খারাপ রে ইহান। এখানে মানুষের প্রাণের কোনো দাম নেই। মানুষ মারাটা এখানে পানির মতো সহজ। মাফিয়া জগৎটা যে কতটা ভয়ানক হতে পারে তুই কল্পনা করতে পারবি না। এখানে একবার ঢুকলে মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই। জিয়ানের কথাগুলো ইহানের কানে সীসার মতো লাগে। সে জিয়ানের দিকে ঝুঁকে বসে, তারপর বলে, কি বলছিস তুই এসব? আমার বিপদ মানেই তো আমাদের বিপদ। আমরা একসাথেই তো এই অন্ধকার জগতে পা রেখেছি, একসাথেই তো সব করব, ঠিক করেছি। আমি থাকতে তোর কোনো ভয় নেই জিয়ান। তোকে কেউ কিছুই করতে পারবে না। কি হয়েছে তোর? টাকা লাগবে? অনেক টাকার দরকার। আমি আছি না, চিন্তা কিসের? কি চাস তুই বল? ইহান জিয়ানের হাতটা শক্ত করে চেপে ধরে। সে চায় তার বন্ধু যেন ভরসা পায়, কিন্তু জিয়ান মাথা নাড়ে। তার চোখে হতাশার ছাপ আরও স্পষ্ট হয়। আমার কিছুই লাগবে না রে, আমরা শুধু তোকে সাবধান করতে আসি। নিজেকে সেভ রাখিস ইহান। মনে রাখিস, তুই যাই করবি, তোর উপর সবসময় দূরের চোখ নজর রাখবে। তুই কোথায় যাস, কি করিস, কার সাথে থাকিস, সবই ওরা জানে। এই মরণ খেলা থেকে বেরিয়ে আসতে পারবে না। ছাড় তো এসব, পরোয়া করি না আমি এইসব কিছুর। আমি জানি কিভাবে পরিস্থিতি সামলাতে হয়, কিন্তু তোর জন্য আমার খুব চিন্তা হয়। কেন জানি মনে হয় তুই কিছু লুকাচ্ছিস। বাদ দে, যারার কি খবর? ও কি ঠিকঠাক আছে? তোদের কি কোনো ঝগড়া হয়েছে? ইহান প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। যারা আর জিয়ানের সম্পর্কের কথা সে জানে। যারাকে জিয়ান খুবই ভালোবাসে। ইহানের প্রশ্নের জবাবে জিয়ান হঠাৎ চুপ হয়ে যায়।
তার চেহারায় অপরাধবোধের একটা ছায়া পড়ে। সে সিগারেটের ছাইগুলো ঝাড়ে। ইহান বুঝতে পারে জিয়ানের সাথে যারা দূরত্বের কারণ হয়তো সে নিজে। ইহান মৃদু হেসে আবার বলে, ও এই জন্য মন খারাপ তোর? চিন্তা করছিস কেন ভাই? আমি সব মেনে নিছি। আমার সবচেয়ে প্রিয় বন্ধু একটা মেয়েকে ভালোবাসছে, তাকে কি আমি আপন করে নিতে পারি না বল? যারার সাথে তোর সব ঠিক হয়ে যাবে। এমন সময় ইহানের জিন্সের পকেটে রাখা ফোনটা তীব্র শব্দে বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে ইহান স্ক্রিনের দিকে তাকায়। একটা অচেনা নাম্বার। ইহান ভুরকুচকে কলটা রিসিভ করে কানে কাছে নেয়। ওপাশ থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসে। হড়বড় করে কেউ একজন কথা বলার চেষ্টা করে। গলাটা খুব চেনা, কিন্তু যন্ত্রণায় সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। ইহান, ইহান, আমি আমি ইধি। ইহান, ও ও আমাকে তুলে নিয়ে এসেছে। ইহান, বাঁচাও আমায়। ইধি কণ্ঠস্বর শোনামাত্রই ইহানের রক্ত হিম হয়ে যায়। সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ইধি তার কথা শেষ করতে পারে না। ওপাশ থেকে ফোনটা কেউ ছিনিয়ে নেয়। এক মুহূর্তে নীরবতা, তারপর একটা কর্কশ আর বিদ্রুপাত্মক হাসির শব্দ শোনা যায়। ফোনটা এখন মেহেরের হাতে। হ্যালো বখাটে বয়, মেয়ের পরিচয় নিশ্চয় আর তোমাকে দিতে হবে না। তোমার আদরের ফুলটা এখন আমার কাছে, তাকে অপবিত্র করে দেব, তাকে খেয়ে ফেলবো আজ রাতে। সেই একটা মাল, কিন্তু সে কিন্তু ভার্জিন আছে। ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, চলে আয় জলদি, দেরি করলে হয়তো বা লাস্টটাও পাবি। ফোনটা ওপাশ থেকে কেটে যায়। ইহানের চোখের সামনে চারপাশটা যেন লাল হয়ে ওঠে। তার মাথার ভেতরে রক্ত টকবক করে ফুটছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রাগে কাঁপতে কাঁপতে সে সামনে ক্যান্টিনের ভারী কাঠের টেবিলটা ধরে সর্বশক্তিতে একদিকে ছুঁড়ে মারে। টেবিলটা উল্টে গিয়ে বিকট শব্দ হয়। ক্যান্টিনের সবাই আতঙ্কিত হয়ে সরে যায়। ইহান বাঘের মতো গর্জন করে ওঠে। জিয়ান চমকে গিয়ে সিট থেকে লাফিয়ে ওঠে। সে ইহানকে শান্ত করার জন্য হাত ধরে। ইহান শান্ত হ, কি হয়েছে? কার ফোন ছিল ওটা? কি বলছে? কুত্তার বাচ্চা মেহের, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমি ওকে ছিঁড়ে ফেলবো। আমি ওকে ছাড়বো না। কুত্তার মতো মারবো ওকে। ওর সাহস হয় কি করে ইধিকে ছোঁয়ার? ইহানের কণ্ঠস্বর ফাটল ধরা পাহাড়ের মতো শোনায়। জিয়ান দ্রুত গিয়ে পানির একটা বোতল নিয়ে আসে। সে বোতলটা ইহানের দিকে বাড়িয়ে দেয়। পানি খা ইহান, মাথা ঠান্ডা কর। আমাকে খুলি বল কি হয়েছে। ইহান পানির বোতলটা এক ঝটকায় সরিয়ে দেয়। তার চোখে এখন খুনের নেশা। সে জিয়ানের কলার চেপে ধরে। জিয়ান, ইধিকে মেহের তুলে নিয়ে গেছে। তাকে সে সারা রাত ধরে ধর্ষণ করবে। ওরা ৩-৪ জন পশু মিলে ইধিকে শেষ করে দিবে রে। আমি মেহেরকে নিজের হাতে মারব। জিয়ান, আমার সাথে চল। আজ হয় মেহের থাকবে, আর না হয় আমি। জিয়ান কথাগুলো শুনে পাথর হয়ে যায়। তার চোখে মুখে এক অদ্ভুত দ্বিধা আর ভয় কাজ করে। সে কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর তার জল শক্ত হয়। সে জানে এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই। হ্যাঁ চল, আগে এদিকে বাঁচাই। তোর কাছে ঠিকানা আছে তো? হ্যাঁ, মেসেজ আসছে, চল। ইহান আর এক মুহূর্ত দেরি করে না। সে ক্যান্টিন থেকে ঝড়ের বেগে বেরিয়ে যায়। জিয়ানও তার পিছু নেয়। পার্কিং লটে থাকা তাদের বাইকটা স্টার্ট দেয় ইহান। ইঞ্জিনের গর্জন যেন ইহানের ভেতরের হাহাকারটাকে প্রকাশ করে। জিয়ান পেছনে বসে পড়ে। ইহান বাইকের এক্সিলেটরে চাপ দেয়। বাইকটা তীব্র গতিতে ভার্সিটির গেট পার হয়ে মূল সড়কের দিকে ছুটে চলে। বাতাসের শব্দ আর ইঞ্জিনে গর্জন মিলে এক বিভীষিকাময় সুর তৈরি হয়। সাদ্দাম তার বিশাল আলিশান কক্ষের জানালার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জানালার ওপারে শহরের ব্যস্ততা দেখা যায়, কিন্তু সাদ্দামের মনে এখন অন্য এক জগতের হিসাব কাজ করে। তার হাতে একটা লম্বা দামি চুরুট। সেটার কড়া আর তিতা গন্ধে পুরো রুমের ভেতরটা যেন এক বিভীষিকাময় গোমট পরিবেশে ভরে ওঠে। চুরুটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ছাদের দিকে উড়ে যায়। সাদ্দামের ঠিক পেছনে ছোপায় বসে আছে যারা সামনের টেবিলে স্তূপ করে রাখা কয়েকটা মোটা টাকার বান্ডিল। যারা টাকার দিকে একবার তাকিয়ে সাদ্দামের পিঠে দিকে তাকিয়ে কথা বলে। কাকা, কাজটা তো ঠিকঠাক মতো করে দিই, বাবা জানবে না তো এই ব্যাপারে কিছু? সাদ্দাম জানালার দিকে তাকিয়ে চুরুটে একটা লম্বা টান দেয়। সে ধীর স্থিরভাবে ধোঁয়া ছাড়ে, তারপর শান্ত গলায় উত্তর দেয়, না, জানবে না। তোর বাবা এসবের কিছুই টের পাবে না।
সাদ্দাম এবার ধীর পায়ে ঘুরে দাঁড়ায়। সে এসে তার রাজকীয় চেয়ারে হেলান দিয়ে বসে। তার দৃষ্টি এখন যারার দিকে, যারা তার দিকে তাকিয়ে একটা রহস্যময় মুচকি হাসি দেয়। সাদ্দামের ঠোঁটের কোণে কুরুর হাসি রেখা ফুটে ওঠে। সাদ্দাম তার হাতের চোরটা অ্যাস্ট্রেতে ঘষে নেভায়। দুটো বাচ্চা ছেলে খুব বেশি বেড়ে গেছে, ওরা জানে না অভিজ্ঞতা কি জিনিস। মিষ্টি ব্যবহারকে দুর্বল ভাবলে সবসময় একদিনে সব হিসাব ঠিকই বুঝিয়ে দেয়। বাচ্চা ছেলে দুটো জানে না তারা আসলে কি করে আর কোথায় যায়। এই জগৎটা তো তাদের জন্য নয়। সাদ্দামের গলার স্বরে এক ধরনের অবজ্ঞা ঝরে পড়ে। সে ইহান আর জিয়ানকে কেবল পুচকে প্রতিদ্বন্দ্বী মনে করে। ঠিক আছে আঙ্কেল, বাবা কিন্তু এসব যেন জানে না। যদি আপনি আর বাবা একই রকমের নির্দেশনা দিয়েছেন, তবুও যেন কোনোভাবে বাবা টের না পায় যে আমি এর সাথে যুক্ত। যারা খুব সাবধানে কথাগুলো বলে সে জানে তার বাবা যদি জানতে পারে সে সাদ্দামের সাথে গোপনে হাত মেলায়, তবে পরিস্থিতি পাল্টে যাবে। ভালো কাজ করেছো। সময় হাতে খুব কম, খেলাটা জলদি শুরু করতে হবে। কিন্তু ইহান আর জিহান এখন কোথায়? ওদের অবস্থা এখন জানা খুব জরুরি। সাদ্দামের কথা শেষ হতেই ঘরের ভারী দরজাটা হুট করে খুলে যায়। ঘরে প্রবেশ করে কালা। কালা সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত এবং ডানহাত হিসেবে পরিচিত। কালার চেহারায় একটা উত্তেজনার ছাপ স্পষ্ট দেখা যায়। সে দ্রুত সাদ্দামের টেবিলে এসে দাঁড়ায়। বস, খবর আছে, ইহান আর জিয়ান একসাথে বাইকে করে ভার্সিটি থেকে বের হয়। ওরা কোথায় যায় তা সঠিক জানি না, তবে ইহান খুব রেগে আছে, তার মেজাজ একদম তুঙ্গে। সাদ্দাম এই কথা শুনে হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির শব্দে রুমের নিস্তব্ধতা ভেঙে যায়। ওর গোডাউনে গত রাতে আগুন দিয়েছি না, তাই সে ভয়ে আছে। সে ওখানেই যাচ্ছে, রেগেও আছে খুব। খেলা তো সবে শুরু ইহান, আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। পুচকে বাচ্চারা আসছে মাফিয়া জগতের রাজা হতে। আরে তাদের সবাইকে মরতে হবে। যারা তুমি এখন যাও, যা যা বলেছি সে অনুসারে চলবে। টাকা লাগলে আবারও দেবো। হ্যাঁ, যারা টাকার বান্ডিলগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ে, সে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ঠিক আছে আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আমি আমার কাজটা ভালো মতোই করেছি, এটা সময়ের উপরে ছেড়ে দিন। যারা ঘর থেকে বেরিয়ে যায়। যারা চলে যাওয়ার পর কালা চেয়ার টেনে বসে পড়ে। সে পকেট থেকে একটা রুমাল বের করে ঘাম মুছে। জসিম আসছে বস, সে আপনার সাথে দেখা করতে চায়, বাইরে অপেক্ষা করছে। নিয়ে যাও তাকে ভেতরে, দেরি করিস না। কিছুক্ষণ পর কালা জসিমকে সাথে নিয়ে ঘরে ঢোকে। জসিম আর কালা দুজনই সাদ্দামের সামনে চেয়ারে বসে। সাদ্দামের টেবিলের নিচে রাখা মদের বোতল আর গ্লাস বের করে জসিমের দিকে বাড়িয়ে দেয়। জসিম গ্লাসটা পূর্ণ করে একটা বড় চুমুক দেয়। এরপর সে সাদ্দামের দিকে তাকিয়ে কথা শুরু করে। সাদ্দাম ভাই, জিয়ান আসছিল আমার কাছে, তাকে বলি এই গ্যাংটা এখন তার। সে যেন শহরে নিজের নামে পরিচিত হতে পারে, সে বিষয়ে সাহায্য করব। সে আমার কথা বিশ্বাস করেছে। সাদ্দাম চেয়ারে আরাম করে হেলান দেয়। তার চোখে এখন ধূর্ত শিকারীর দৃষ্টি। দারুণ কাজ করেছো জসিম। জিয়ানকে তো আমার লাগবেই। পায়ে কাঁটা ফুটলে সেটা সুই দিয়েই নয়, বরং কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। আরে তবেই তো রে আসল মজা। সাপ বিষাক্ত হলে সে সাপকে দুধ কলা দিয়ে পুষতে নেই, বরং লাঠি দিয়ে আঘাত করতে হয়। কালা, ইহানের দুর্বলতাটা ইদিকে অব্দি তুলে আনার ব্যবস্থা করো। আরে খেলাটা তো এবার জমাতেই হবে, তাই না? সাদ্দামের পরিকল্পনা শুনে কালা দাঁত বের করে হাসে। সে তার হাতের অস্ত্রটা একবার পরীক্ষা করে নেয়। ঠিক আছে বস, আমি এখনই যাচ্ছি, কাজ হয়ে যাবে। রুমে থাকা সবে একসাথে অট্ট হাসিতে মেতে ওঠে। তাদের হাসির শব্দে দেয়ালগুলো যেন কেঁপে ওঠে। অন্যদিকে ইহান আর জিয়ান ঝড়ের গতিতে বাইক চালিয়ে শহরের বাইরে চলে আসে। সামনে এক বিরাট জঙ্গল, রাস্তাটাও খুব সরু আর পাথুরে। সেই জঙ্গলের ঠিক মাঝখানে একটা নির্জন টিলা বাড়ি দেখা যায়। বাইক থামিয়ে ইহান হিতাহিত জ্ঞান হারিয়ে দরজার দিকে ছুটে যায়। সে গায়ে সব শক্তি দিয়ে দরজায় এক বিশাল লাথি মারে। দরজাটা মর্মর শব্দে ভেঙে পড়ে। ইহান তার কোমরের গোছা পিস্তলটা বের করে ঝড়ের বেগে ভিতরে ঢুকে